হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। এই 10 জনের নাম পরপর বলার পরে আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকে বুঝে গেছেন যে এই অর্ডারে 11তম মানুষটা এই মুহূর্তে আমার সামনে। পশ্চিমবঙ্গে বিজেপির 11তম সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত। শ্রমিক, প্রথম প্রশ্ন তো একটাই, তুমি লটারির টিকিট কবে কাটছো? গত বছর রাজ্যসভার সাংসদ, এবছর রাজ্য সভাপতি। ওই হিন্দিতে একটা কথা আছে না, উপরওয়ালা জব দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। এটা তো তোমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি। কে কীভাবে বিষয়টি দেখছে আমার জানা নেই, তবে রাজনীতিতে মিশন আর অ্যাম্বিশনের একটা লড়াই থাকে। আমি যেটা করি সেটা আমার মিশন, কারণ আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন বিজেপির পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটের শতাংশ একদম স্ট্রিট কর্নার করতাম, 1 ঘন্টা বক্তৃতা করলে 8 ঘন্টা বলতে হতো যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা জনতা পার্টি নই। পার্থক্যটা বোঝাতে হতো। 242টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। আমরা 2টো আসন পেয়েছিলাম। তা তখন আমাদের মানুষ দেখে বলতো মজা করে, হামদো হামারা তো, আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। একদম, তুমি বারবার বলো যে তখন বিজেপি আরশোলা ছিল, এখন পাখি হয়েছে। কিন্তু শ্রমিক, ধৈর্যের জন্য যদি কোনো নোবেল প্রাইজ থাকে তাহলে নিঃসন্দেহে সেটা তোমায় দেওয়া যেতে পারে। তার কারণ বিজেপি দলটার জন্ম 1980 সালে, আর তুমি শাখা করছো 1972 সাল থেকে। তারপর বিজেপিতে মানে 53 বছর বিজেপিতে সম্ভবত তুমি যোগ দিয়েছো অপ্রাপ্ত বয়স্ক হিসেবে 82 সালে। মানে আজ 53 বছর হলো তুমি ডানপন্থী আদর্শের সঙ্গে যুক্ত, একেবারে আক্ষরিক অর্থে তুমি ডানপন্থা ডায়নোসর। কিন্তু সত্যি কথা বলো যে এই যে চাওয়া পাওয়া উচ্চাসার রাজনীতি যেটা তুমি বলছো, 2024-এর আগে তো তোমার বড় পথ ছিল না। কখনো ফ্রাস্ট্রেটেড লাগেনি? কখনো মনে হয়নি যে দল ছেড়ে চলে যাব, কিছুই তো পাচ্ছি না এখানে? না, কেন মনে হবে? মনে হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের দল সম্পূর্ণ মতাদর্শ নির্ভর। আমাকে যদি তুমি এখন প্রশ্ন করো যে তুমি কি চাও এই মুহূর্তে, যে কেউ প্রশ্ন করো, এটা আমি বারবার বলেছি, মৃত্যু কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাবে, তুমি কি চাও, শেষ ইচ্ছা কি? আমি তোমাকে একটাই কথা বলবো যে ভারতীয় ইতিহাসের পুনর্লিখন, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন এবং ভারতীয় ইতিহাসের পুনর্লিখন। কারণ আমি বিশ্বাস করি ভারতবর্ষের এই অধোগতির জন্য একটা সবচেয়ে বড় যেটা দায়ী সেটা হচ্ছে ভারতীয় ইতিহাসের বিকৃতি। ভারতবাসী তার নিজের অতীত বিস্মৃত হয়ে গেছে। ভারতবাসীর যে স্বাভিমান বা যে আত্মমর্যাদাটা থাকার দরকার সেটাকে শেষ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। কখনো শুধু মেকলে ম্যাক্সমূলাররাই করেনি, বা শুধুমাত্র এসথেটিক সোসাইটিকে দিয়ে প্রথমবারে সেটা করানো হয়নি, সেটা দীর্ঘদিন ধরে চলেছে। আর কিছু কিছু মানুষের মধ্যে যে ইন্ডক্ট্রিনেশনটা কাজ করেছে সেটা পরবর্তীকালে কিছু প্রজন্ম বহন করে নিয়ে চলেছে। এখন তাদের সংখ্যা কমছে এবং আরও কমবে, চলে যাবে, যেমন এরিয়ান ইনভেশন। বেশ আমি বলছি শ্রমিক, আমি বলছি রাজ্য সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্য তো ইতিহাস সংশোধনে আগে মন দেবে, নাকি এখন বর্তমান 10 মাসের মধ্যে এই রাজ্যে ভোট, সেই ভোটের দিকে বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকাবে, নাকি ইতিহাস সংশোধনের দিকে? না, আমি তো সেটা সম্পূর্ণটা ভিন্ন প্রসঙ্গ বললাম। আমি প্রায়োরিটি তো একটাই, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আর এখানে বিজেপির খুব একটা করার কিছু নেই। গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী হলো মানুষ। 2011 সালে সিপিআইএমের ব্রিগেড দেখে কেউ মনে করতে পারেনি এই দলটা হারতে চলেছে, এবং শুধু হারছে নয়, দলের একমাত্র পরিচ্ছন্ন মুখ, মানে যাকে সামনে রেখেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, তিনি রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এমন একজনের কাছে হারছেন যিনি 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন, কারণ মানুষ। ঠিক, কিন্তু তুমি মুখের কথা বললে 10 মাস পরে বিজেপির এই রাজ্যে মুখকে, সেটা তো স্টুডিও ফ্লোরে ঠিক হবে না। আর আমরা এতগুলো রাজ্যে নির্বাচন লড়ছি মুখ ছাড়া। আমরা তো যে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আধুনিক প্রজন্মের কাছে একটা আইকন। তিনি আধুনিক প্রজন্ম, তরুণ প্রজন্ম, কলেজ স্টুডেন্ট, তাদের চোখ দিয়ে প্রধানমন্ত্রী আগামী পৃথিবীটাকে দেখছেন। কিন্তু তুমি নিশ্চয়ই আমার থেকেও ভালো জানো যে গত সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের ভোটের মুখ ঘোষণা করেছেন অমিত শাহ স্বয়ং। তো পশ্চিমবঙ্গ সেরকম মুখ পাবে না? মানে শুভেন্দু অধিকারী এখনো মুখ নয়? দেখুন,
মুখ যদি দল ঘোষণা করে হ্যাঁ সেটা দলের সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপার। তোমার বলছো যে স্বাধীন ভারতের মুখের ইতিহাসে ঘোষণার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে। স্বাধীন ভারতের ইতিহাসে হ্যাঁ সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে অমিত শাহ। ওই 200 পার একবার হ্যাঁ, কিন্তু হয়নি আমাদের বলে রাজ্যে, হ্যাঁ, হয়নি বলে 77 এ আটকে গেল গাড়ি। সেটা গাড়িটা আটকে গেছে, কিন্তু একদম মানে পরপারে পাঠিয়ে দেবার জন্য আটকে গেছে। তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগোচ্ছে, না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক বোধটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বেশ, সেটা হবে না। আচ্ছা বেশ, রাজ্য সভাপতি হয়ে পরপর শ্রমিক ভট্টাচার্য যা বলছে, একাধিকবার বলছে, সেটা তো বিরোধী দলনেতার থেকে একেবারে আলাদা নাকি? আমি তোমায় বলছি এটা আসলে স্ট্র্যাটেজি, যে শুভেন্দু হিন্দুত্ববাদী, শ্রমিক বহুত্ববাদী, আমি শ্যামও রাখলাম, আমি কুলও রাখলাম। আর যদি স্ট্র্যাটেজি না হয় শ্রমিক, তাহলে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারী সংঘাত অনিবার্য। আর সেই সংঘাত লাগলে তো ঝগড়াতে দুদিন পরে কাকছিল বসতে পারবে না। প্রথম কথা হচ্ছে হিন্দুত্ব কোনো বাদ নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। বহুত্ববাদটাই হিন্দু। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তার শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছে, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, আমি তোমার কাছেই আসবো। আমি দ্রুত একবার দেখিয়ে দেবো যে শুভেন্দু অধিকারী এই ধর সংখ্যালঘু, এই মুসলিম সমাজ নিয়ে ঠিক কি বলেছেন, সেইটা শ্রমিক ভট্টাচার্যের মত কিনা আমি সরাসরি জানতে চাইব। দেখবো। जो हमारे साथ, हम उनका साथ, सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। जो हमारे साथ हम उनके साथ, सबका साथ सबका বিকাশ নয় শ্রমিক ভট্টাচার্য মানে। দেখুন, শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা। শুভেন্দু অধিকারী 24 ঘন্টা রাজনীতি করেন। শুভেন্দু অধিকারীর মবিলিটি নিয়ে মানুষের কোনো প্রশ্ন নেই। তা প্রত্যেক মানুষের তো দিনের শেষে সে তো একটা মানুষ, তার তো একটা অভিমান আছে, তার আবেগ আছে। একজন মানুষ যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, একজন মানুষ যিনি বিরোধী দলনেতা, সংসদীয় রাজনীতিতে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরেই, এবং তিনি যিনি এ রাজ্যে 2011 সালে তথাকথিত পালাবদলের একজন অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিলেন, তিনি যদি কোনো সংখ্যালঘু এলাকায় ঢুকতে যায়, তার গাড়িতে পাথর পড়ে, দিনের পর দিন সেখান থেকে লোক নিয়ে এসে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়, সেখান থেকে তিনি উত্তেজক ভাষণ দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উত্তেজক ভাষণ, শাশ্বত নয়। আমি আবার বলছি, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে ভাগে, দুটোর মানে অর্থ একই। আমার বক্তব্য হচ্ছে, শুভেন্দু যেটা বলছেন যে আসামের ডেমোগ্রাফি দেখুন, হ্যাঁ, সেখানে এখানে ডেমোগ্রাফি থেকে অন্য আরও আমরা সেই অর্থে বিজেপি অনেক বেশি অসুবিধার জায়গায় আছে, কারণ সংখ্যালঘুর সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে। তারপরেও আসামে বিজেপি ক্ষমতায় আছে। তারপরে আমাদের এখানে যদি কেউ মনে করে থাকেন যে সংখ্যালঘুর ভোট দিয়েই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং সংখ্যালঘুরাই এই রাজ্যের পরিবর্তনের একমাত্র তাদের চাবিকাঠি তাদের হাতে থাকবে, ভুল করছে। তারা ভোট না দিলেও আমরা ক্ষমতায় আসবো। কিন্তু আমরা তাদের বলছি ইন্ট্রোস্পেকশনের জন্য, আমরা বলছি যে আমাদের একসঙ্গে থাকতে হবে, আমরা একসঙ্গে থাকতে হবে। কিন্তু আমি বলছি যে তুমি যদি বলো যে দুটোর মধ্যে আসলে কোনো সংঘাত নেই, তাহলে আমি বলবো এটা রাজনৈতিক কৌশল, মুখ আর মুখোশের লড়াই। বিরোধীরা বলবে নাটক। বাজপেয়ীর ভূমিকায় এই 2025 সালে অথবা 26 সালে শ্রমিক ভট্টাচার্য অবতীর্ণ হয়েছে, আর আদবানির ভূমিকায় শুভেন্দু অধিকারী। শ্রমিক শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীকে টানবে, আর শুভেন্দু অধিকারী কট্টর হিন্দুত্ববাদীদের। স্ট্র্যাটেজি এটা। কট্টর হিন্দুত্ববাদ বলে কিছু হতে পারে না তো। কট্টর হিন্দুত্ববাদ কিছু বলে কিছু হয় না, কোনোদিন হয়নি। পশ্চিমবঙ্গে এবারে যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনের অ্যাকচুয়ালি রাশটা কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না। এটা বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা জাতীয়তাবাদী শিক্ষিত মুক্ত মনের যে মুসলমানরা আছেন, তাদের যে সুশীল সমাজ আছে, তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই নির্বাচনে যদি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের চেহারা হয়ে যাবে। সেটা কারোর কাছেই কাঙ্ক্ষিত নয়। হলো, আমি তোমার এই পর্যন্ত ধরে নিচ্ছি এইটাই হবে।
তোমার তর্কের খাতিরে যদি ধরে নি শ্রমিক, অস্তিত্ব রক্ষার প্রশ্ন, সেই অস্তিত্ব যারা রক্ষা করতে চাইবেন, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলকে তারা চাইছেন না, তারা কেন শুধুমাত্র বিজেপিকে সবাই মিলে চাইবেন? তারা কেউ কংগ্রেসকে চাইবেন, কেউ বিজেপিকে চাইবেন, কেউ বামেদের চাইবেন। মানুষকে অচেতন মনে করার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন। কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত সেই বাইনারিটা অটুট আছে। এই বাইনারি তৈরি হয়েছিল 2014 সালের একটি সীমান্তবর্তী জেলার বিধানসভা নির্বাচন এবং কলকাতাতে আরেকটি উপনির্বাচনে হয়েছিল। কিন্তু 2016 সালে কংগ্রেস সিপিআইএমের জোটে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে যান এবং তৃণমূলের থেকে তাদের এত বেশি প্রত্যাশা ছিল, সেটা তারা পায়নি বলে আজকে তারা কিন্তু সেই ভোটে ঝুঁকেছিলেন এই জোটের দিকে। পরবর্তীকালে তোমার ইতিহাসেও যেতে হবে না, 2021 সালের পর 11টা উপনির্বাচন হয়েছে। কোন উপনির্বাচনে চোখে পড়ার মতো ফল করতে পারেছে বিজেপি? আমি জেতার কথা ধরছি না, প্রত্যেকটাতে হেরেছে বিজেপি, তুমি তৃণমূল জিতেছে, এমনকি ভোটের পার্সেন্টেজও বেড়েছে। তোমার চ্যানেলের কোনো সাংবাদিককে একবার নির্বাচনের ভোট গণনার সময় আমাকে দেখিয়ে দাও যে এক পাশে বিজেপি দাঁড়িয়ে আছে, এক পাশে তৃণমূল দাঁড়িয়ে আছে, আর মধ্যেখানে এবিপি আনন্দের বুম নিয়ে সে একবার একে প্রশ্ন করছে আরেকবার ওকে প্রশ্ন করছে, যেটা অন্যান্য প্রদেশের নির্বাচনে দেখা যায়। আমি চিত্তরঞ্জন পার্কে দিল্লির ভোটের সময় ছিলাম, আমি গিয়ে দেখলাম একটাই টেবিল, তার মধ্যে আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে। তো এই চিত্র তো পশ্চিমবঙ্গের নয়। এখানে ভোট কিভাবে হয় প্রত্যেকের জানা। সিপিআইএম নির্বাচনে দুদিন আগে রাত্রিবেলায় গিয়ে গ্রামে যেভাবে মানুষকে অ্যাড্রেস করতো, গ্রামের মানুষকে ডাকতো, ডেকে যা যা বোঝাতো, তৃণমূলও তাই করছে। কিন্তু সিপিএমের মানে মোডাস অপারেন্ডি আর তৃণমূলের মোডাস অপারেন্ডির মধ্যে পার্থক্য আছে। 26 সালে এই ছবি তুমি পাল্টাবে কি করে? 26 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকুক, বুথে এজেন্ট দেওয়ার শক্তি দেখাক। কি বলছে তার মধ্যে কি হবে না? কিছুই হবে না। তৃণমূলের মধ্যেই ধ্বংসের বীজ তৈরি হয়ে গেছে। তৃণমূলের এক মন্ত্রী আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে তথ্য সাপ্লাই করছে। তো আমি তো প্রকাশ্যে বলছি, এটা লড়াই তো তৃণমূলের সঙ্গে মডেল। এটা কোনো মডেল নয়। দল ভেঙে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের আয়রাম গয়রামের রাজনীতিকে সমর্থন করবে না। আজকে প্রকাশ্যে তপন দত্ত দিয়ে শুরু হয়েছিল হাওড়ায়, অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে বালির তপন দত্ত রাজনীতি করতেন, প্রতিমা দত্ত হাওড়া গার্লস কলেজে ছাত্র পরিষদ করতেন। দুর্দণ্ড প্রতাপ সিপিএমের যুগে ওইখানে কংগ্রেস করবার ক্ষমতা তপন দত্ত দেখিয়েছিলেন। সেই তপন দত্ত মারা গেলেন, প্রতিমা দত্ত দরজায় দরজায় ঘুরলেন, শেষ পর্যন্ত সিবিআই তদন্ত তিনি চাইলেন। অভিযোগের তীর ছিল কার দিকে? তৃণমূল কংগ্রেসের দিকে। গত 3 বছরের পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু, আর 90%-এর মধ্যে যত সংখ্যালঘু, সেই 90%-এর মধ্যে 100%-এর অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। একজনও বলেছে বিজেপি খুন করেছে, তারাও সিবিআই তদন্ত চাইছে, কারণ তাদের পুলিশের উপরে কোনো আস্থা নেই। অর্থাৎ তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এর থেকে মুক্তি করতে হবে। এড়িয়ে গেলে সেটা হচ্ছে সিবিআই তদন্ত যারা চাইছেন, সিবিআই কি তাদের বিচার দিতে পারছেন? আমার সামনে এই দুহাত দূরে যে লোকটা বসে আছে, শ্রমিক ভট্টাচার্য, বারবার সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো, বিরোধীদের মনে তো বটেই, সেই প্রশ্নগুলো বারবার তুমি নিজেও তুলেছো। কারণ সিবিআই একটার পর একটা, তুমি নারদা সারদা বলো, তারপর গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, সিবিআই কি আমাদের বিচার দিতে পারছে? আমি দ্রুত একবার শ্রমিক ভট্টাচার্য সিবিআই তদন্ত নিয়ে ঠিক কি বলেছিলেন দেখাবো। সিবিআই কেন তাদের নিজের হেফাজতে না চেয়ে জেল হেফাজতে চাইলে এর উত্তর দিতে পারবে সিবিআই। সিবিআইকে তো আমরা পরিচালনা করছি না। আমরা শুধু বলতে পারি এটুকুনি যে এই তদন্তের দীর্ঘসূত্রিতা তে আমরা বিরক্ত। আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হোক এবং প্রকৃত দোষী যারা তারা জনসমক্ষে আসুক। শ্রমিক, শুধু এই তদন্ত নয়, তুমি সঠিক কথাই বলেছো যে বহু মানুষ সত্যিই সিবিআই তদন্ত চেয়েছে, কিন্তু সিবিআই তাদের দ্রুত বাদ দাও, শেষ পর্যন্ত 10 বছর 12 বছর কেটে যাচ্ছে, সুবিচার কি দিতে পারছে না? আইন বা তদন্ত আবেগের উপরে চলে না। আমাদের প্রত্যাশাটা অনেক। আমরাও এই দীর্ঘসূত্রিতাতে ক্লান্ত, উত্তর দিতেও আমরা বিরক্ত, কার্যত আর পারা যাচ্ছে না। সাম্প্রতিককালে 2টো চার্জশিট এসছে, একটা আশার কিরণ দেখা যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি যারা, আমি যদি ভোট পরবর্তী হিংসার কথা বলি, সিবিআই কীভাবে তদন্ত করবে?
সেখানে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বলছে আপনারা এফআইআরটা উইথড্র করুন, নাহলে আমরা প্রোটেকশন দিতে পারবো না। সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রমাণ লোপের কাজ করছে। এই যে আরজি কর নিয়ে এত বড় ঘটনা, অ্যাক্লেম দ্য নাইট, সারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলবৎ নির্বিশেষে নেমে পড়লো। আমি রাস্তার উপরে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম আর নিজের চোখে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এলাকায় প্রতিষ্ঠিত 2 ব্যক্তি, একজন বিজেপির স্থানীয় নেতা এবং একজন এসইউসিআই এর নেতা, ভেবে দেখো, তারা দুজন একই মাইকে একসঙ্গে স্লোগান দিচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেল যখন সিবিআই তদন্তটা এলো ঘটনাচক্রে, তখন দেখা গেল সেখানে যে তারা আর কিছু অবশিষ্ট নেই, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই। 3টে মৃতদেহকে সরিয়ে পানিহাটি শ্মশানে তার দাহ হয়ে গেছে, অন্য লোক টাকা দিয়েছে, ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়নি, প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দেওয়া হয়েছে, 100 লোক ঢুকে পড়েছে। কিন্তু যে ঘটনাটা বলছো সেটা সবে এই 9 তারিখ 1 বছর হবে। কিন্তু আমি যেটা বলছি, ধরো নারদায় যেখানে হাতে টাকা নিতে দেখা যাচ্ছে, সেইখানে সিবিআই তদন্ত কত দূর এগোচ্ছে, যেখানে পরিষ্কার এভিডেন্স এবং সেই এভিডেন্স তুমিও বলতে পারবে না যে কেউ ট্যাম্পার করেছে, সেই তদন্ত কোথাও এগোয়নি। আমি সরকারের কথা বলতে পারবো না, আমি ইডি সিবিআইয়ের মুখপাত্র নই, প্রতিনিধিও নই, আমি একটা দলের প্রতিনিধি। দল এই দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ। আমরাও চাই দ্রুত তদন্ত শেষ হোক, তবে আমি বিশ্বাস করি যে তদন্ত শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে। 2021 সালের 2রা মের পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিল। 27 জন মহিলা প্রকাশ্যে এসে বলেছিলেন যে ভোট পরবর্তী হিংসায় আমরা গণধর্ষিতা হয়েছে। আমাদের কর্মীদের রক্ত যাদের হাতে লেগে আছে, যদি পাতালেও থাকে তাদের টেনে বার করা হবেই। মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের যে কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে একটা প্রহসন, নির্বাচন মানে ভাতৃহত্যা, অন্যের রক্তস্নান। তো এটা তো কোনো অবস্থায় এর থেকে তো আমাদের বেরোতে হবে, নাহলে তো রাজ্য এগোবে না। এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। বলছো সেই খুনের কথায় মাননীয় বিচারক জিজ্ঞেস করেছেন যে 4 বছরে একবারও মনে হয়নি যে একে গ্রেফতার করা প্রয়োজন। তো তদন্ত এবং তদন্ত নিয়ে প্রশ্নগুলো শ্রমিক থাকবে। কিন্তু আমি একটু রাজনীতির অংশে আসি। তুমি একটা কথা বললে, যে শব্দটা তুমি ব্যবহার করোনি, কিন্তু সম্ভবত তুমি বোঝাতে চাইছো যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অপশাসনের। আমি বলছি যে তুমি কবিতা পড়ো, কিন্তু আমি যতদূর জানি তুমি রূপকথা পড়ো না। কিন্তু তুমি রাজ্য সভাপতি হওয়ার পর যা বললে সেটা প্রায় রূপকথার মতো শোনালো। কেন বলছি, তুমি কি বললে আমি দর্শকদের মনে করাতে চাইব যে শ্রমিক ভট্টাচার্য তার প্রথম ভাষণে বললেন যে যার যা পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিন আলমারির ওপর তুলে রেখে পথে নামুন, তৃণমূলকে সরান। কি বলেছিল শ্রমিক, দেখে নেব। যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। শ্রমিক, প্রশ্ন একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো এই রকম মেরুকৃত একটা রাজনৈতিক মেরুকরণ হয়ে আছে এইরকম একটা রাজ্যে, এটা অবাস্তব কল্পনা কিনা? যারা বাম বা কংগ্রেসকে ভোট দেয় তারা পতাকা সরিয়ে রেখে কেন তোমাদের ভোট দেবে? তারা যতটা তৃণমূল বিরোধী হয়তো ততটাই বিজেপি বিরোধী, 1। আর 2 হচ্ছে, যেটা রূপকথার মতো শোনালো না, কোথাও একটা ইউটোপিয়ান আইডিয়া নয় যে সবাই পতাকা সরিয়ে এসে মতাদর্শ ভুলে তোমার পাশে এসে দাঁড়াবে? আমি পতাকা সরিয়ে ওটা একটা উত্তেজক আবেগের মাথায় ব্যবহার করেছি। প্রত্যেকটা দলের পতাকার প্রতি আমার সম্মান আছে। বহুত্ববাদের প্রতি সম্মান না থাকলে অন্তত আর যাই হোক বিজেপিটাকে নিষ্ঠার সঙ্গে করা যায় না, এটা আমি বিশ্বাস করি। আমার দলের পতাকাও যদি থাকে সেটার প্রতিও আমার শ্রদ্ধা আছে। আমি যদি পথ চলার পথও প্রায়শই আমার জীবনে ঘটে, কিন্তু আমি বলছি অন্য পতাকা থাকলে সেটা আমি তুলে হাতে করে রেখে দিই। তৃণমূলকে সরাতে বাম কংগ্রেস বিজেপি নয়, তৃণমূলও আসবে। সিপিআইএম এর ভোট না পেলে 2011 সালে পরিবর্তন হতো নাকি? সিপিআইএম এর ট্র্যাডিশনাল ভোটাররা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না করতো, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন আনতে পারতেন? সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসের যারা এখনো ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা আক্রান্ত, যাদের টিকিটগুলো অ্যাসপিরেন্ট ছিল, অন্য লোক কিনে নিয়েছে, যাদের থেকেও টাকা নিয়েছে, তাদের ছেলেটার চাকরি হয়নি, তারা কাকে ভোট দেবে? তৃণমূলকে ভোট দেবে। তো তৃণমূলের মধ্যেও যারা পরিবর্তন চাওয়ার একটা বিরাট সংখ্যা আছে, জাতীয়তাবাদী মানুষজন আছেন। সব তৃণমূলকে একপন্থীতে দাঁড়ালে চলবে না, তারা বিজেপিকে ভোট দেবে। সিপিআইএমের যারা সমর্থক আছেন, ব্রিগেডে যত লোক হয়েছিল 70% ভোট সিপিআইএম পাবে। আমি একটা
একটা ছোট ঘটনার উদাহরণ দিই। চন্দ্রিমা ভট্টাচার্য একটি উপনির্বাচনে জিতেছিলেন, নির্বাচন হয়েছিল কাঁথিতে। সেই উপনির্বাচনে একটি গ্রাম থেকে সিপিএমের একটা ট্রাক এবং দুটো ছোট ওই গাড়ি, মানে ম্যাটাডোর টাইপের দুটো গাড়ি গিয়েছিল, একটা বাস আর দুটো গাড়ি গিয়েছিল ব্রিগেডে সিপিআইএমের প্রোগ্রামে। কিন্তু যখন ফলাফল বেরোলো তখন দেখা গেল যে সিপিএমের ভোট, সেই গ্রামে সিপিএম ভোট পেয়েছে 36 আর বিজেপি ভোট পেয়েছে সম্ভবত 173। এটা কী করে সম্ভব হলো? ওখানে তো আমাদের সিপিআইএমের স্ট্রেংথ আমাদের থেকে বেশি, এবং তারা তো ভিজিবল, তারা তো মিটিংয়ে গেছে। মানুষ তৃণমূলকে হারানোর জন্য ভোট দেবে, হারানোর জন্য ভোট দেবে, যেটা 2011-র পুনরাবৃত্তি 2026-এ হতে চলেছে। মানুষ বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়। আমার বটম লাইন তাহলে শ্রমিক ভট্টাচার্য ভরসা রাখছে নেগেটিভ ভোটের ওপর। নেগেটিভ ভোট তো ভারতবর্ষের রাজনীতির একটা বাস্তবতা, এটা থেকে তো দূরে সরা যায় না। মানুষ তো বিরুদ্ধে ভোট দেন, তবে হ্যাঁ, কেউ কোনো কাজ করলেন না, ভালো কোনো কাজ নেই, শুধুমাত্র অ্যান্টি ইনকামবেন্সির ওপরে তো নির্বাচনে যেতে যায় না, বারবার মানুষের প্রত্যাশা নিয়ে নির্বাচন হয় না। শ্রমিক এই মুদ্রার উল্টো পিঠটা কি বলছে যে বিজেপি একার শক্তিতে পাচ্ছে না বলে তারা সমস্ত দলকে আহ্বান করে তৃণমূলকে সরাতে চাইছে। বিজেপি একার শক্তিতে পারছে বলে নয়, মানুষ একটা, বিজেপি এই সময় দাবি করেছে যে আমরা একার শক্তিতে সমস্ত যত বুথ হবে, এবার 20,000 বাড়ছে, সমস্ত বুথে এজেন্ট দিতে পারবো, সংখ্যালঘু বুথে এজেন্ট দিতে পারবো। এ ধরনের অবাস্তব দাবি তো বিজেপি করেনি, সম্ভব নয়। একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে প্রত্যেকে কিছু ভোট পাবে, কিন্তু ফল কি দেখা যাচ্ছে যে নো ভোট টু বিজেপিতে যারা অংশগ্রহণ করছেন, আমরা বলছি সামনে এসে করুন, সামনে দাঁড়িয়ে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে মোহাম্মদ সেলিম পদযাত্রা করুন। আমার বন্ধু শুভঙ্কর আছে, শুভঙ্করও বেরিয়ে পড়ুন, আগে তো কংগ্রেসই করেছে, তার তো অসুবিধা হওয়ার কথা নয়। আর সে তো মোটামুটি বিবৃতিই দিয়ে দিয়েছে যে তাদের তৃণমূল ছাড়াটা ভুল ছিল। অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে কংগ্রেস একটা বার্তা দিয়েছে তৃণমূলের কাছে যে আমরা আছি, আমরা যত উপেক্ষা, যত বঞ্চনা। কিন্তু আমি বলছি যে আমি যদি আমার দলের জন্য ভোট চাই, তাহলে বুঝে নিতে হবে যে আমি বিজেপির ভোট কাটছি এবং তৃণমূলকে ক্ষমতায় থাকতে সুবিধে করছি। প্রত্যেকটা দলের তার নিজস্ব অ্যাসপিরেশন থাকা উচিত এবং আছে, এবং থাকাটা অপরাধ। আমরাও তো 2 থেকে 5% ভোট পেয়ে আমরা পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে নিশ্চিত জেনেও পার্টি করেছে। কিন্তু আরেকটা দিক মনে রাখতে হবে, যখন ভারতবর্ষ জরুরি অবস্থা জারি হয়েছিল তখন বহু রাজনৈতিক দল নিজেকে পতাকা ভুলে, এমনকি আমাদের দল 99 জন এমপি আমাদের জিতেছিল জনতা পার্টির টিকিটে, আমরা কিন্তু বিলীন হয়ে গিয়েছিলাম জনতা পার্টিতে একটা নির্দিষ্ট দেশের প্রয়োজনে। দল মিলে তৈরি করেছিল, এখানে তো শ্রমিক ভট্টাচার্যের ডাক একমাত্র ঝান্ডা। আমার তো ঝান্ডা ডাক, আমি বলছি যারা সমস্ত ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়, ভোটারের একটা নির্দিষ্ট রাজনৈতিক বোধ আছে, এবং দিনের শেষে সেই রাজনৈতিক বোধ থেকেই সে কিন্তু তার ভোটাধিকারটা প্রয়োগ করে। আমাদের দাবি তাদের কাছে, ফেন্স সিটারদের কাছে, সিলেক্টিভ প্রতিবাদীদের কাছে, যারা বিভিন্ন সময় বিজেপির সমালোচনা করেন, বিজেপিকে ঘৃণা করেন, তাদের কাছেও বলছি। কারণ এই যে বাংলাদেশে যিনি ইন্দিরা গান্ধী যে দেশটা জন্ম দিয়েছেন, আজকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে যে আগুন লাগলো তাতে কিন্তু আবুল বাসারের ফুলবউও পুড়ে গেছে। আর যিনি কবি আমাদের ত্রিশূলে কন্ডম লাগিয়েছিলেন, তার কবিতার বইটাও পুড়ে গেছে। সুতরাং বহুত্ববাদকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মত প্রকাশের অধিকারকে যদি কোনো সমাজে প্রতিষ্ঠা করতে হয়, প্রত্যেক নিজের দলের ঝান্ডা নিয়ে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখন তৈরি হয়েছে সেটা 46 থেকে ওর ফারাক কিছু নয়। এই ধর্মান্ধ মৌলবাদী ইসলামিক ফ্যাসিজম, এটা মানব সভ্যতার ক্যান্সার। আজকে সমস্ত সেই সমাজের মধ্যেও সেখানেও তাদের থেকে প্রতিবাদ বেরিয়ে আসা উচিত। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি তৈরি করছেন? একজন আপনি সংখ্যালঘু নেতার নাম বলুন যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশুনো করেছে, ছেলে মেয়ে প্রত্যেকের 2, খুব বেশি হলে 3, আর যাদের আবেগটাকে কাজে লাগাচ্ছে তাদের পরিবারের দিকে তাকান। আমরা তো বলছি মুসলিমরা, আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখুন গুজরাটের মুসলিম কী অবস্থায় আছে,
যাকে মোহাম্মদ সেলিম নিয়ে এসে এ ডিওএফ তো শ্রমিক ভট্টাচার্য এবং নওশাদ সিদ্দিকী হুবহু এক কথা বলছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন সত্য মানে তো সত্যই। মুসলমানকে মারবে এবং আপনারা নেতাদের কথায় যাবেন না, আপনারা নিজেরা শিক্ষিত হন এবং ছেলে মেয়েকে পরের প্রজন্মকে শিক্ষিত করুন। আমাদের যে লড়াই সেটা মুসলিমের বিরুদ্ধে নয়, তাদের দারিদ্র্যের বিরুদ্ধে, তাদের অশিক্ষার বিরুদ্ধে। আমরা চাই যে তাদের সমাজের থেকে বেশি মানুষ সরকারি চাকরি করুক, রিজার্ভেশনের মধ্যে দিয়ে নয়, সরকারি চাকরি করুক, তাদের একটা সার্বিকভাবে আর্থসামাজিক উত্তরণ ঘটুক, তারা আরও বেশি ব্যাংকের লোন পাক, তারা স্টার্ট আপ করুন, তারা শিক্ষিত হোক, তারা মেন স্ট্রিমে আসুন, তারা সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী, আমাদের কাজী নজরুল ইসলাম তাদের পংক্তিতে দাঁড়ান। আফজল গুরুর রাস্তায় কেন দাঁড়াচ্ছেন? আপনাদের তো শিখিয়ে দেওয়া কিন্তু হচ্ছে। এই বক্তব্যের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী বলেন যে আমরা মুসলিম ভোটের জিতে আসিনি, অথবা একেবারে সরাসরি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলেন, তা তো মিলছে না। দেখুন, শুভেন্দু অধিকারীর যে বরঞ্চ আমি তোমায় বলছি যে 2004 সালের 24শে ফেব্রুয়ারি দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে সেই অটল বিহারী বাজপেয়ী সংখ্যালঘুদের উদ্দেশ্যে যা বলেছিলেন ইতিহাস হয়ে আছে কোট আনকোট, যে আমাদের মধ্যে যদি পাঁচিলটা ভাঙা নাও যায়, একটা জানলা তো অন্তত খুলে রাখা যায়। সেই বার্তার পর তাহলে কি আমি বুঝবো যে শ্রমিক ভট্টাচার্য 21 বছর পর ওই মুসলিম ছেলেদের হাতে বই তুলে দেওয়ার কথা বলছে, কিংবা তাদের হাত থেকে তরোয়ালের বদলে কলম তুলে দেওয়ার কথা বলছে? ইনফ্যাক্ট তোমার বক্তৃতায় বহুদিন পর আমি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তপন শিকদার, জুলুবাবুদের নাম শুনলাম। আমি বলছি একেবারে সরাসরি এইবার প্রশ্নটা রাজনীতির করব যে এই পুরনো নেতা নেত্রীদের যারা বসে গেছেন তাদের শ্রমিক ভট্টাচার্য 26-এর আগে ময়দানে ফেরাতে পারবে, রাস্তায় নামাতে পারবে? পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত নিশ্চিত জেনেও যারা সেদিন পার্টির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তারা প্রত্যেকে 26-এর নির্বাচনে সামনের সারিতে থাকবেন নতুনদের সঙ্গে। নতুন পুরনো বলে কিছু নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, তার মধ্যে যে অতি সক্রিয় সেই বিজেপির নেতা, তার নেতৃত্ব, সে এলাকায় নেতৃত্ব দেবে। নতুন পুরনো বলে কোথাও কিছু নেই। এটা বিজেপির আছে তো বটেই, তুমি বলছো থাকবে না। নতুন না, এই বিতর্কের কোনো জায়গা নেই। নতুন না এলে কি করে বাড়বে? আমি কোথা থেকে, মানুষকে অর্ডার দিয়ে তৈরি করানো যায় নাকি? পুরনোদের এটা বোঝা উচিত যে পুরনোরা যদি শুধু থেকে যায়, মানে আমার সময় থেকে যেটা রাজনীতি করছে, আমরা কি পশ্চিমবঙ্গে একটা বিধানসভা সিট জিতিয়ে নিতে পারবো আমাদের সংখ্যা নিয়ে? তো নতুন লোক তো চাই। শুধু আর নতুনদেরও বুঝতে হবে পুরনো মানুষগুলো ছিলেন বলেই একটা রাজনৈতিক সমীকরণ আজকে এই জায়গায় এসেছে। ফলে এটা নতুনেরও প্রয়োজন আছে, পুরনোরও প্রয়োজন আছে। এবং আমাদের দলের যদি গঠনতন্ত্র দেখা যায়, প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের যে পরিবর্তন হয়, সেখানে নতুন মানুষকে নিয়ে আসা হয়, এজ গ্রুপ তৈরি হয়েছে। সুতরাং বিজেপি আমি গঠনতন্ত্র বুঝলাম, কিন্তু বিজেপির আমি জানি না তুমি মানবে কিনা প্রকাশ্যে, যে এই মুহূর্তে একটা বড় সমস্যা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এত গোষ্ঠী এবং এত দ্বন্দ্ব। আমি জানি না শোনা যায় সত্যি কিনা তুমি বলতে পারবে যে তোমার সায়েন্স সিটিতে সংবর্ধনা অনুষ্ঠানের আগে শ্রমিক ভট্টাচার্য নাকি ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে ফোন করেছিলেন, কিন্তু দিলীপ ঘোষ পরের দিন প্রকাশ্যে বলেছেন যে সেই অনুষ্ঠানে কোনো অফিসিয়াল আমন্ত্রণই তাকে পাঠানো হয়নি। আমি বলছি শ্রমিক ভট্টাচার্যের হাতে তো কোনো ফেভিকল বা ডেনড্রাইট নেই যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বের ফাঁক ফোকরগুলো সে জুড়ে দিতে পারবে। প্রথম কথা, এখানে একটা ইনফরমেশনের ভুল আছে। কিরকম? সায়েন্স সিটি স্টেডিয়ামের মঞ্চে যে আমি গিয়েছিলাম, সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম। আমার জানা ছিল না মঞ্চটা কিরকম দেখতে হয়েছে। আমাকে দুপুর 12টার সময় জেপি নাড্ডা, আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি, আমি তখন এয়ারপোর্টে, প্রত্যেককে আসতে হতো, তিনি আমাকে বলেন আমরা সর্বসম্মতিক্রমে স্থির করেছি, একটি সিদ্ধান্ত নিয়েছি, তুমি গিয়ে নমিনেশন ফাইল করো। এইটা আমাকে বলেছিলেন। এবং তারপরে রবিশঙ্কর প্রসাদ যখন আসেন, তিনি, তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 35 বছরের বেশি সময়, তাকে আমি রিসিভ করতে যাই। আমাকে পার্টি থেকেই বলা হয় যে ওনাকে অন্তত তুমি রিসিভ করতে যাও। আমি রিসিভ করতে চাই। এবার কারা আমন্ত্রিত, ওখানে কারা উপস্থিত থাকবে বিন্দুমাত্র জানা ছিল না। আমি যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছি আমার সল্টলেকের বাড়ি থেকে আমাদের দলীয় কার্যালয়, তখন আমি আমাদের যে কজন জীবিত সভাপতি আছেন, তথাগত রায়, অসীম ঘোষ, রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ, চারজনকে আমি ফোন করেছি। এবং গিয়ে আমি দেখলাম সেখানে রাহুল দাও ছিলেন এবং অসীম ঘোষরাও ছিলেন।
নসীমদা মজা করে আমি ওখানেই বসে আছি সেটা বলেননি হয়তো আমাকে, কিন্তু তিনি দেখেছিলেন ওখানে বসেছিলেন। ফলে আমার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। এবং তৃণমূল কংগ্রেসের অনেক মন্ত্রী আমাকে ফোন করেছেন, নেতা ফোন করেছেন, মন্ত্রী নেই এরকম নেতারা ফোন করেছেন। সিপিআইএম পার্টির আমার থেকে সিনিয়র বা আমার সমবয়সী বা আমার থেকে বয়স্ক এরকম অনেকে আমাকে ফোন করেছেন, বলে খুব ভালো লেগেছে সভাপতি। চলো সভাপতি হওয়াটা কি ব্যাপার, পার্টি তো একই পার্টি করে যাচ্ছি, না হলেও করতাম না। আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক তোমার সঙ্গে বহু নেতারই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। এতটাই ভালো যে একটা সময় সম্ভবত 2016 সালে শ্রমিক খুব রটে গেল যে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলে যোগ দিচ্ছে। সম্ভবত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বা অন্য মন্ত্রীদের সঙ্গে সিনিয়র নেতাদের সঙ্গে তোমার এত ভালো সম্পর্ক সেই কারণেই। এটা বিজেপিতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়নি? না, কোনোদিন সৃষ্টি হয়নি। বিজেপির কর্মীদের যারা বিজেপিটাকে চেনেন এবং যাদের বিজেপি চেনে তাদের অন্তত এই বিশ্বাস আছে শ্রমিক ভট্টাচার্য আর যেটা করুক দল বদল করবে না। সুতরাং তাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। কিছু মানুষ তো এসব নিয়ে আলাপ আলোচনা করবে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, তার পরিবার মানে তার যে অন্য ভাইরা আছে তার পরিবারের একটা বিরাট অংশ জনসংঘের সময় থেকে বিজেপি করেন। পার্থ চট্টোপাধ্যায়ের যিনি মাসি সবিতা ব্যানার্জি, তিনি রাস্তায় দাঁড়িয়ে জনবার্তা পত্রিকা বিক্রি করতেন, সিপিএম তার মাথার উপরে গরম নোংরা জল ঢেলে দিয়েছিল, তারপরেও তিনি সেখান থেকে সরেননি। তো পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারে অন্য ভাইরা কাজিনদের মধ্যে অনেকেই আছেন, তো আমার সঙ্গে দীর্ঘদিনের তাদের পারিবারিক সম্পর্ক আছে এবং ঘনিষ্ঠতা তো আছেই সবাই। এটা তো লুকোনোর কি আছে? মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। মুখ্যমন্ত্রী আমি নতুন পদ পাওয়ার পর, রাজ্য সভাপতি হওয়ার পর মুখ্যমন্ত্রী ফোন এসেছিল। আমি কার ফোন এসেছিল কার ফোন আসেনি সেই নিয়ে আমি মন্তব্য করবো না, কারণ এখন একটা মোটামুটি ইলেকশন মোডে সবাই চলে গেছে। এটা তো একটাই ব্যাখ্যা হয়, মুখ্যমন্ত্রী ফোন আসে, নীরবতাই সম্মতির লক্ষণ। না, মুখ্যমন্ত্রীর কোনো ফোন আসেনি, সত্যটা সত্যই। মুখ্যমন্ত্রীর কোনো ফোন আসেনি, ফোন এসছে একাধিক নয়, অনেক ফোন এসছে এবং যে ফোনগুলো এসছে আমি তাদের নাম বলবো না। না নিশ্চয়ই, একদম এথিক্সের প্রশ্ন। আমি বলছি শ্রমিক ভট্টাচার্যের এটা তো কোনো নতুন স্ট্যান্ড নয়, তার কারণ যে নারায়ণ মুখোপাধ্যায়কে তিনি যখন মারা যান, প্রায় 46 বছর কাউন্সিলর ছিলেন বসিরহাট পুরসভার, 8 বারের সিপিএম বিধায়ক, তার জায়গায় তুমি উপনির্বাচনে বসিরহাটে জিতে তুমি ইছামতির পাশে পার্ক তৈরি করে ওই নারায়ণ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি নিজে হাতে উন্মোচন করেছিলে। সুতরাং তুমি কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স, লোকের সঙ্গে মেশো, ভালো সম্পর্ক রাখো, কিন্তু উল্টো দিক থেকে কি পাও ততটা? মানে আমি বলছি তোমার নাম ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কার্যত মানে একেবারে চূড়ান্ত ব্যক্তিগত আক্রমণ তোমায় করা হচ্ছে। কোনো দলের পক্ষ থেকে করা হয়নি। কারোর কোনো অভিযোগ থাকলে পুলিশের দরজা খোলা আছে, সেখানে যেতে পারে। তোমার চরিত্র নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত অবধি অসংখ্য মিম তৈরি হচ্ছে শ্রমিক। এই রাজ্যে সংগঠিতভাবে যদি এই সংখ্যা দেখে বলে দেয়া যায়, এর পেছনে রাজনৈতিক দল ছাড়া কিন্তু এই ভলিউমে শ্রমিক ভট্টাচার্য আমি এই বিতর্কে থাকতে চাই না, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যাদের কোনো স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে যে স্তরে তারা সেটা করতে চাইলে করতে পারেন। আর আমার লড়াই রাজনৈতিক লড়াই, কোনো নেতার সঙ্গে লড়াই নয়, কোনো কুকথা নয়, কোনো বোমা নয়, কোনো গুলি নয়, কোনো চরিত্র হনন নয়। রাজনীতির অর্থ হলো একটা ভাবনার সঙ্গে একটা ভাবনার লড়াই, একটা কর্মসূচির সঙ্গে আরেকটা পাল্টা কর্মসূচির অবস্থানগত লড়াই, এবং সেই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো। এইখানেই আমার পরের প্রশ্ন। অনেকে বলছেন এই সোশ্যাল মিডিয়ার যুগে পলিটিক্সটাও T20 ম্যাচের মতো হয়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য ক্লাসিক্যাল টেস্ট ক্রিকেটের প্লেয়ার, সে কি মনে করছে যে ক্রিজে থাকলেই একটা না একটা সময় ঠিক রান আসবে, নাকি তাকেও স্ট্র্যাটেজি বদল করতে হবে, তার কারণ তার হাতে ঠিক 10 মাস? নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার যুগে একটা রাজনৈতিক অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটার থেকে বাইরে বেরোনো যাবে না, করবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এবং আমার মনে হয় আমার দলের অনেকেই বিশ্বাস করেন, সব দলেরই অন্য দলেরও মানুষ বিশ্বাস করেন, যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনটা হয় বুথে। আর বুথে 3টে জিনিস কাজ করে, আমাদের এক নেতা বলতেন, অস্তিত্ব, ব্যক্তিত্ব এবং দাপট। সেটা যা থাকবে সেই নির্বাচনটা জেতে। এবং ভোটের দিনে কোনো সোশ্যাল মিডিয়া মানুষকে কিন্তু পর্যন্ত হেঁটে যেতে সাহায্য করে না। আমি তোমার সঙ্গে এগ্রি করছি, কিন্তু আমি বলছি সেই বুথের অংশেই তো বিজেপি দুর্বল।
সম্ভবত 85,000 বুথ আছে এই রাজ্যে, তার ভেতর 50% বাইরে বিজেপি কি প্রত্যেক বুথে বিজেপি সক্রিয় বিজেপি কর্মী সাহসের ভর করে যারা বুথ সামলাতে পারবে সেই রকম জোগাড় করতে পেরেছে? সুমন, এটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয়। মানে আমি যখন থেকে রাজনীতিটা করছি, হ্যাঁ, তোমার একটা ছোট কথা বলি। নিশ্চয়ই। আমি সংবাদপত্রের নাম নেব না অবশ্যই। 90-এর দশকের একদম প্রথমে কলকাতায় আমরা করি, মানে এই অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের একটা আইন অমান্য আন্দোলন ছিল। সে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী, এবং আমাদের তদানীত নেতা তপন সিকদার একটা ছিলেন যে কত মানুষ আসবেন, একদম রেজিস্টার্ড, নাম লেখা থাকবে, সই করা থাকবে, কোন আমরা আমাদের স্ট্রেংথটাকে দেখব ওই মুভমেন্টে কত আসবেন। তো সম্ভবত 8,334 এ ধরনের কিছু মানুষ এসেছিলেন। আমরা আইন অমান্য করি, সেদিন ফরওয়ার্ড ব্লকেরও একটা আইন অমান্য ছিল, ওরাও যায়। তা সেটা করার পরে আমরা সবাই মিলে গেলাম বিশাল সংখ্যায়, কত সংখ্যা আলিপুর জেলে। তার পরের দিন মেন স্ট্রিম মিডিয়ার যদি কথা বলো, তখন তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ছিলই না বললে চলে। তো সেখানে একটা কাগজের একটা সংবাদপত্র, মানে টেকনিক্যালি নাম নেওয়া যাবে না, তুমিও জানো, তার ডোরিকে একটা খবর বেরিয়েছিল। খবরটা হচ্ছে বরণ 8,334, আজ অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপি আইন অমান্য হয়, আর 8,334 গ্রেপ্তার হওয়া বিজেপির কর্মীদের জল খাওয়ানোর জন্য মাত্র 2টো প্লাস্টিকের গ্লাস ছিল। তো সেই অবস্থান থেকে আমরা রাজনীতি করে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। তো সুতরাং তুমি যেটা বলছো যে বুথের হিসাবটা 50% বেশি বুথ, আমাদের যে, আমি বলছি সাফল্যটা কোথায় জানো? আজকে সংবাদ মাধ্যম এত আলোচনা করছে বিজেপির বুথ নিয়ে, যে তোমার ঠিক না, আমি বলছি এই তথ্যটাও বিজেপিরই তথ্য, সংবাদ মাধ্যমের আলাদা নয়, যে প্রত্যেক বুথে এখনো পর্যন্ত রাজ্যে প্রধান বিরোধী দল শক্তিশালী কর্মী জোগাড় করে উঠতে পারে। হাতে 10 মাস, আবার বলছি হাতে 10 মাস। প্রত্যেক বুথে আমরা যদি কেউ কোনো নেতা, সে বিরোধী দলনেতা থেকে শুরু করে যারা সংগঠনের দায়িত্বে আছে, কোনো নেতা কথা কোনোদিন বলবে না যে পশ্চিমবঙ্গের 100% বুথে আমরা শক্তিশালী বুথের এজেন্ট দিতে পারবো। আমরা জানি আমাদের লিমিটেশন সম্পর্কে আমরা অবহিত, কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে বিজেপির কোনো সংগঠন নেই, যেভাবে দেখানো হয়েছিল 2019 সালের আগে, যে সবাই হেসেই শুরু করতো অ্যাঙ্কাররা, যে অমিত শাহ বলছেন 23টা আসন পাবে, তারাও কিন্তু হিসাব করতে পারেনি, হয়তো অনেক বিজেপি কর্মীও বিশ্বাস করেনি। 18টা আসন পেয়েছে, কিন্তু আমি বলছি 19-এর সেই চমক লাগানো, তাক লাগানো সেই সাফল্য, 19-এর সাফল্য কেন 21-এ এবং 24-এ ধরে রাখা গেল না? 18 থেকে 24-এ 12-এ নেমে যাওয়াটা তো একটা সেটব্যাক। প্রত্যেক নির্বাচনী ফলাফল থেকে একটা রাজনৈতিক দল একটা শিক্ষা নেয়, সেটা জিতলেও নেয়, হারলেও নেয়। আমরা তা থেকে শিক্ষা নিয়েছি, আমাদেরই ভুলভ্রান্তির জন্য হয়নি, কোথায় ভুল ছিল সেটাকে আমরা চিহ্নিত করেছি, আমরা তার উপরে দাঁড়িয়ে কাজ করছি এবং আমরা জিতবো। সেই ভুলগুলোর মধ্যে কি প্রচুর তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতাদের একেবারে ঢাকঢোল পিটিয়ে এবং কোনো স্ক্যানিং না করে নেওয়াটাকেও রাখবে? আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমাদের একটা দলের শৃঙ্খলার তো বিষয় আছে। তবে সেই সময় মনে হয়েছিল মানুষের যেটা পরিবর্তন হতে চলেছে। আমরাও মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের একটা সরকার গঠন করবার সুযোগ দিই, এবং যারা অধিকাংশই যারা ক্ষমতার অলিন্দে নিজেদের বেশি স্বচ্ছন্দ মনে করেন, তারা এসেছিলেন দলে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ বেড়াতে এসেছিলেন, আবার সময় হয়ে গেছেন চলে গেছেন। তো সেটা থেকে পার্টি শিক্ষা নিয়েছে, তারাও শিক্ষা নিয়েছে, এবং যে দলে গেছে তারাও শিক্ষা নিয়েছে। কিন্তু মূল ভিত্তি যদি দেখা যায় তো সেটা বিজেপির দৈনন্দিন কর্মসূচি, বিজেপির মতাদর্শ, সেখানে তারা থেকে গেছেন। অনেকে যারা এসেছিলেন তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে অনেকেই তো আজকে বিজেপির মুখ। আজকে শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, আজকে তৃণমূল কংগ্রেস থেকে আসা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপির সঙ্গে তিনি সমর্থক হয়ে গেছেন, সিনোনিমাস হয়ে গেছেন, পরিশ্রম করছেন, সারা পশ্চিমবঙ্গ ছুটে বেড়াচ্ছেন। আপনি ভেবে দেখুন, রাজনীতি করছি তার মানে এই যে আমি বিরোধী দলনেতা। কিন্তু শুভেন্দু অধিকারী আমার ধারণা 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক ছেড়ে এসেছিলেন। এরম বহুজন এসেছিলেন যে ওখানে তাদের সেই রকম দর ছিল না, একেবারে ওখানে তৃণমূলে কোলকে না পেয়ে বিজেপিতে এসেছিলেন, এবং বিজেপিও কোল বাড়িয়ে তাকে গ্রহণ করেছিল।
তখন বিজেপির সেটা একটা স্ট্র্যাটেজি ছিল, তো সেটা কতটা সফল হয়েছিল কি হয়নি বা সে নিয়ে কাটাছেঁড়া চলতেই পারে। আমি বলছি সেটা দলের শ্রমিক স্ট্র্যাটেজিরও তো পরিবর্তন হয়, যে এরকম এইখানে এই প্রথম দেখলাম যে সায়েন্স সিটির সভায়, ইনফ্যাক্ট দেখে ভালো লেগেছে, এটাও বলে রাখি জনান্তিকে, কিন্তু বাংলায় মঞ্চের ওপর, রাজনৈতিক মঞ্চের ওপর কালীঘাটের মায়ের ছবি। আমি বলছি বিজেপি কি এ রাজ্যের জন্য জয় শ্রীরাম স্লোগান থেকে জয় মা কালী স্লোগানে পরিবর্তিত হতে পারে? বিষয়টা এরকম নয়, ওটা খুব একটা মজার ব্যাপার এবং খুব চিন্তা ভাবনা করে ওটা আমরা রেখেছি। কিরকম? এর কারণ হচ্ছে জয় শ্রীরাম শব্দটা মূল অর্থ কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম স্ট্যান্ডস ফর ভ্যালুজ, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই হচ্ছে জয় শ্রীরাম। কিন্তু পশ্চিমবঙ্গে যেদিন মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনে রেগে গিয়ে বললেন গালাগালি, সেদিন থেকে জয় শ্রীরামটা হয়ে গেল একটা প্রতিবাদের শব্দ। হ্যাঁ, ন্যারেটিভটা পাল্টে গেল, তখন প্রতিবাদ হয়ে গেল জয় শ্রীরাম। তো সেটা একটা ভিন্ন দিক। আর কালী ছবির এ কারণেই লেখা আছে, কারণ তিনি তার প্রতিবেশীকে বলে দিয়েছেন, মানে মা কালী কালীঘাটে, যে আমি তোমার ফাইল নিতে পারলাম না, আমি আর বাঁচাতে পারবো না। আর কালী কলকাতাওয়ালি যখনই বাইরে থেকে আসেন সবাই কালীঘাটে যেতে চান, এটাও একটা দিক। এবং ওই কালীটা দিয়ে আরেকটা সিম্বলাইজ করা আছে ওখানে, যেটা হচ্ছে যেদিকে হাঁটছে বা যেভাবে যে ভাষায় মন্ত্রীরা কথা বলছেন, ঈদ উল ফিতরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যা বললেন, তাতে বাংলাদেশে তো কালী মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তো হচ্ছে। কালীর আমাদের উল্টোডাঙ্গা পর্যন্ত চলে এসছে, ওখানে তো পুজো প্যান্ডেলে বোমা মেরে দিয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তো ধীরে ধীরে এগোচ্ছে, কালীঘাটের কালীমাকে সুরক্ষিত করতে হবে, সেটা সামনে রাখা, যে ওই পর্যন্ত এগোসটা এলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, অবশ্য মা গোটা পৃথিবীকে সুরক্ষিত রাখেন, কিন্তু আমি বলছি, আমি জানি না তোমার প্রতিমাকে সুরক্ষিত রাখাও, হ্যাঁ, সেটা বিজেপির দায়িত্ব না নিলেও চলবে, কিন্তু দায়িত্ব নেবে না আমার সাধারণ মানুষ, ভক্ত, গোটা পৃথিবী জোড়া ভক্তবৃন্দ। কিন্তু আমার প্রশ্নটা আলাদা, সেই ভক্তবৃন্দ কি বাংলাদেশে ছিল না? কবিতা কি বাংলাদেশে ছিল না? যে চিন্ময়ানন্দ গ্রেপ্তার হয়েছে, এখনো জেলে, তিনি শেষ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এই বাংলাদেশ আমাদের দেশ, এই দেশ ছেড়ে আমরা যাব না, আমরা 4007 কিলোমিটারের বর্ডারকে শত্রুদের হাতে তুলে দেব না, এই মাটিতেই আমরা থাকব, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। যখন তিনি চিলের কথা বলছেন, শঙ্খ চিল কিংবা শালিকের বেশি মধ্যে চিল উড়ে গেল। আমি তারপর থেকে কবিতা পড়তে আমার কষ্ট হচ্ছে। ভদ্রলোক অ্যারেস্ট হওয়ার দিন 15 আগে আমার বাড়িতে এসেছিলেন সল্টলেকে, এবং যখন হঠাৎ ওনার ফোন থেকে আমার বেশ কয়েকবার ফোনে কথা হতো, ফোনটা ধরলাম, তখন দেখলাম, আমি বললাম স্বামীজি বলুন, ওপার থেকে উত্তর এলো যে প্রথম ফোনটা আপনাকে করলাম, ওনার ফোনটা নিয়েছি, এই 2 মিনিটও হয়নি ওনাকে এখন গ্রেপ্তার করেছে। আর যে ছেলেটি ফোন করেছিল সে এখন এই মুহূর্তে জেলে, আমার বাড়িতে তার ছবি আছে, এবং একটার পর একটা এখনো তোমায় জানিয়ে রাখি পরের পর নতুন মামলা দেয়া হচ্ছে। কিন্তু শ্রমিক, আমি বলছি যে তোমাদের মঞ্চে কালীঘাটের মায়ের ছবি থাকার পর রাজ্যের একজন মন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে এতে আমাদের হিন্দুদের ভাবাবেগ আহত হয়েছে, কেন রাজনীতির মঞ্চে মায়ের ছবি এইভাবে ব্যবহৃত হবে? যখন ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলা হয় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, তখন রাজনৈতিক আবেগ আহত হয়নি। যখন কলকাতার মহানগরীর প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং যারা হিন্দু হয়ে জন্মেছেন তারা প্রত্যেকে দুর্ভাগা, তখন ওই মন্ত্রী একবারের জন্য তার প্রতিবাদ করেছেন? যখন দাঁড়িয়ে মুর্শিদাবাদে বলা হচ্ছে যেখানে আমরা 70% হিন্দু, 30% 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তখন তিনি প্রতিবাদ করেছেন। তো সুতরাং আমি তোমায় থামাচ্ছিলাম না একটাই কারণে, যে আমি দেখতে চাইছিলাম যে এইটা শুভেন্দু অধিকারীর মেরুকরণের রাজনীতির সঙ্গে মিশে যায় কিনা। মিশে যাচ্ছে? দেখুন, মেরুকরণের রাজনীতি বলতে বলতে বিজেপি কিন্তু 2 থেকে 303-এ পৌঁছেছিল। আজকেও 20টা রাজ্যের বেশি বিজেপি ক্ষমতায় আছে। সুতরাং এই যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি করে, এটা সম্পূর্ণ ভুল। বিজেপি শাসিত রাজ্যে দাঙ্গা নেই। বিজেপি শাসিত রাজ্যে কোনো মুসলিম মহিলাও কোনোদিন দাঁড়িয়ে বলেনি, ভারতবর্ষে কোথাও বলেনি, যেটা মুর্শিদাবাদে দেখা গেল যে একজন মহিলা, হিন্দু মহিলা বিবাহিতা, তিনি বিএসএফকে বলছেন, এবং তোমার চ্যানেল বারবার সেটাকে দেখিয়েছে, একদম আমাকে গুলি করুন। মুর্শিদাবাদে ঘর ছেড়ে মালদায় সারা রাত নৌকো, একটা সোনার গয়না গায়ে কোনো রকম ভাবে এসে পৌঁছেছেন মালদার তীরে, ভাবা যায় না। কিন্তু আমি বলছি শ্রমিক, এই মুর্শিদাবাদ,
এই কলকাতার কাছেই যে ঘটনা ঘটলো মহেশতলায়, ভয়ঙ্কর ঘটনা, সেই সমস্ত বাংলাদেশ, মুর্শিদাবাদ, মহেশতলার পরও যখন কালীগঞ্জে ভোট হয় তাতে বিজেপি প্রায়, আমি তোমার সঙ্গে একমত, এক্ষুনি তুমি বলবে, আগেই আমি বলে দিই যে 110টা বুথে, হিন্দু প্রধান বুথে বিজেপি এগিয়ে আছে। কিন্তু বটম লাইনটা এইটা যে প্রায় 3.5% ভোট তোমাদের কমেছে, অন্যদিকে তৃণমূল এবং কংগ্রেস, বাম সমর্থিত কংগ্রেস, তাদের 2% ভোট বাড়িয়েছে। তো মেরুকরণ কি শেষ পর্যন্ত ওই 10 মাস পরে শ্রমিক ভট্টাচার্যের টার্নআউট কত ছিল? 61 থেকে পার্সেন্টেজ করছি, টার্নআউট যাই হোক। আমি হিন্দু মুসলমানের রাজনীতি বিশ্বাসী নই, বিজেপিও বিশ্বাসী নয়, বিরোধী দলনেতাও বিশ্বাসী নয়, আমি আবার বলছি দায়িত্ব নিয়ে। 61 থেকে 67% টার্নআউটটা কেন হয়নি? মানুষ চেনাতে চাইছে না। এর পরবর্তী তখন যারা জলের লাইন কাটবে, তুমি বলছো ফিয়ার ফ্যাক্টর। হ্যাঁ, অবশ্যই ফিয়ার ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু সেই ফিয়ার ফ্যাক্টর 2026-এর নির্বাচনের আগে থাকবে না। কোন জাদুমন্ত্রে বারবার শ্রমিক লোকসভা এবং বিধানসভা জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের পরিচালনায় ভোট হয়। বারবার তোমরা এই রাজ্যে অন্তত অভিযোগ করো যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, নানা ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়েছি। 2021-এর নির্বাচনে তোমার এই ভরসাটা আসছে যে 26-এ এই ছবিটা পাল্টাবে? মানুষের উপরে বিশ্বাস। মানুষ তো গুন্ডাদের প্রতিহত করবেন না, করবে তো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পৃথিবীর কোন সুষ্ঠু ভোটের স্বার্থে। যুগে যুগে সমস্ত গুন্ডা বাহিনীকে ধ্বংস করেছে মানুষ। মানুষ যদি খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙে দিতে পারে, মানুষ যদি বার্লিনের পাঁচিল ফেলতে পারে, মানুষ যদি পূর্ব ইউরোপে হেজিমনিকে শেষ করতে পারে, মানুষ যদি ইদি আমিনের মতো শাসককে দেশ থেকে সরাতে পারে, তাহলে এই মানুষই পারবে। বর্তমান পৃথিবী আরেকটা স্তালিন চায় না, আরেকটা পলপট চায় না, আরেকটা হিটলার চায় না, আরেকটা মুসলিনি চায় না। সুতরাং এই মানুষই পরিবর্তন করে। বেশ, আমি সময় দীর্ঘ তালিকায় শুধু একটা যোগ করব, এই মানুষই একদিকে এমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধীকে সরিয়ে দিয়েছিলেন, আবার এই মানুষই 1977-এর পরে 80-তে আবার ইন্দিরা গান্ধীকে ফেরত নিয়ে এসেছিলেন। সুতরাং আমরা দুজনে এই জায়গাটা একমত যে মানুষের রায় চূড়ান্ত, এটা নিশ্চয়ই তুমি আর আমি প্রথমে বলতাম, একটা সময় ছিল যখন আমি বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে। তো তিনি তখন ছিলেন স্বপ্নের মেঘবালিকা, বিশ্বাস করাতে পেরেছেন। কিন্তু সেই স্বপ্নের মেঘবালিকা আজকে ঠাকুরমার ঝুলি। আজকে মানুষ বলছেন যে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। সুতরাং তিনিও তার অবস্থান থেকে সরে এসেছেন। মানুষ তাকে গ্রহণ করেছে, তাকে পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। এবং আমি এটা বিশ্বাস করি। তুমি কবিতার পাশাপাশি কিন্তু রূপকথাও পড়ছো মনে হচ্ছে। কবিতার পাশাপাশি রূপকথাও মন দিয়ে পড়ছো মনে হচ্ছে। রূপকথার তো কোনো নয়, সাজবাতির রূপকথারাও ঘুরে ফিরে আসে, বিভিন্ন সময় করে আসে। আমাদের অ্যাপিল, যেটা তুমি বারবার বলছি, আমরা সমাজের সমস্ত সেকশনের কাছে অ্যাপিল করছি এটা, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে অর্থনৈতিক দিক। আমাদের অর্থনীতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। এফআরবিএম এর লিমিট আমরা ভাঙতে চলেছি। আমরা এখানে ডিএ পর্যন্ত দিতে পারলাম না। বাঙালির পরিচয় কি? কুলি, হয় আইটি কুলি, লেখাপড়া জানলে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, তোমার অফিসের পাশে 18,000 টাকা মাইনে চাকরি করছে। আমাদের রাজ্যে যারা লেখাপড়া কম জানে তারা আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন কৃষকদের রোজগার 3 গুণ হয়ে গেছে, কিন্তু গ্রাম থেকে মানুষ চলছে। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আজকে আমরা 3য় স্থানে চলে গেছি। চাল উৎপাদনের ক্ষেত্রে আমাদের একর প্রতি চালের কমে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, এই যেখানে বসে আছি আমরা, এই তো সম্পূর্ণভাবে এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শুধু মানুষের বিরুদ্ধে করেনি। রামসার একপ্রাপ্ত দুটো জায়গা আছে, একটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর একটা সুন্দরবন। তো দুটো জায়গার, এক জায়গায় ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি হচ্ছে, আর অন্যদিকে আবাসনের পর আবাসন কি করে হচ্ছে কেউ জানে না। কিন্তু আবার বলছি, মানুষ, শেষ কথা মানুষ বলে, এই যে সুন্দরবন মানে দক্ষিণ 24 পরগনার অংশ বলো বা এই অংশ বলো, তুমি শুধু এই স্টুডিও থেকে বেরিয়ে তৃণমূলের শেষ ভোটগুলোর পার্সেন্টেজ প্রত্যেকটা স্তরের দেখে নাও, প্রত্যেকটা স্তরে বাড়ছে। কেন? সেইখানেই তো তোমাদের মানে বিরোধীদের ব্যর্থতা। পশ্চিমবঙ্গের, হ্যাঁ, বিরোধীদের ব্যর্থতা আছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে ভারতবর্ষের অন্য প্রান্তের নির্বাচনের একটা মৌলিক পার্থক্য আছে। এখানে ভোটটা করাতে হয়, আর এখানে যে ভোটটা ওপর থেকে দেখা যায় বাস্তবে সেই
জনভিত্তি থাকে না। এই যে অনেকে বলছেন না আমরা কি যেন বল ওই আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দিয়ে আমরা ভোট কিনে নিচ্ছি, এটা তো একটা মহিলাদের অপমান করা হচ্ছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কেনা যেত, মানে ভোট পাওয়া যেত, কেনা শব্দটা আমি ভুল বললাম, মার্জনা করবেন, তাহলে বিজেপি 11,000 এত কিছুর পরেও পঞ্চায়েত নির্বাচনে আসুন জিতলো কি করে? না, লক্ষ্মীর ভান্ডারকে তুমি যদি গুরুত্বপূর্ণ না মনে করো, তাহলে তুমি অন্নপূর্ণার ভান্ডারে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী দেন কেন? শুভেন্দু অধিকারী কেন দেবে? পার্টির ঘোষিত অবস্থা। আমরা লক্ষ্মীর ভান্ডারকে গুরুত্বপূর্ণ বলছি না, আমি বলছি মানুষকে কিভাবে অপমান করা হচ্ছে, এটা আমি তৃণমূলকে বলছি না। যারা বিশ্লেষণ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যকে, তারা বলছেন ও কোনো ব্যাপার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে মহিলারা ভোট দিয়ে দেবেন। এটা তো মহিলাদের অপমান। সেটা যদি হতো তাহলে বিজেপি 11,000 আসন পেল না। তাহলে তো মহারাষ্ট্রে লাডলি বহিন যোজনা স্ট্রাকচারালি একই। সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে ডোল থাকবে, সোশ্যাল ওয়েলফেয়ার থাকবে এবং ডোল দেওয়ার মধ্যে প্রতিযোগিতাও থাকবে। এ বলবে 1,500 দিচ্ছি, ও বলবে 3,000 দিচ্ছি, প্রতিযোগিতা থাকবে। কিন্তু তার সঙ্গে এক্স্যাক্টলি মহারাষ্ট্রে যাই হয়েছে, কংগ্রেস আর বিজেপির তো ঠিক আছে প্রায় দাঁড়িপাল্লা নিয়ে বসার মতো অবস্থা। দাঁড়িপাল্লা নিয়ে বসা, দোকানদারি চলবে, ডোল দেওয়া দোকানদারি চলবে। যদি বলো চলবে, তোমার আমি শব্দবন্ধ মেনে নিই, আমি বলছি চলবে, কিন্তু তার সঙ্গেও শিল্পের সুস্থ প্রতিযোগিতা এবং শিল্পায়নের পরিবেশ তৈরি করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। যত দিন যাবে অর্গানাইজ সেক্টরে সরকারি চাকরি কমবে, কিন্তু পাল্লা দিয়ে বেসরকারি চাকরি বাড়বে। আমাদের ছেলেরা শুধুমাত্র কলকাতার ডেলিভারি বয় হবে না। বাংলা থেকে মেধা এবং বাংলা থেকে পুঁজি বাংলার বাইরে যাবে না। আমরা শিল্পপতিদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটা বছর অপেক্ষা করুন, পরিস্থিতির পরিবর্তন হবে। ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করুন। এখানে আমাদের মেধা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, আমাদের বিদ্যুৎ আছে, আমাদের টাকা আছে, আমাদের পাশে ঝাড়খণ্ড আছে, আমাদের পাশে উড়িষ্যা আছে, আমাদের কিছুদিনের মধ্যে 100 স্কোয়ার কিলোমিটারের মধ্যে থেকে তেল বেরোবে। উত্তর 24 পরগনার অশোকনগরে উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। আমাদের পশ্চিম মেদিনীপুর, আবার আমি বলছি, শ্রমিক ভট্টাচার্য এখনো পর্যন্ত যা বলল সেটা হচ্ছে একদিকে তৃণমূলের অপশাসন, আর একদিকে আমরা এলে কি দেব। আমি বলছি যে কে বলবে যে ভোটটা মোটামুটি 10 মাস দেরিতে, আমার মনে হচ্ছে ভোটটা এসেই গেছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এইখানে শ্রমিক আমার শেষ প্রশ্নটা, র্যাপিড ফায়ারের আগে শেষ প্রশ্নটা তোমায় করব, সেটা হচ্ছে কতটা কঠিন চ্যালেঞ্জ, হাতে সময় কম, শ্রমিক ভট্টাচার্য টেস্ট প্লেয়ার, তুমি যে আবেদন সবাই মিলে একসঙ্গে লড়ার আবেদন দিয়েছো, তা কংগ্রেস বাম একই সঙ্গে পর মুহূর্তে নস্যাৎ করে দিয়েছে। অর্থাৎ বিজেপিকে তার বিরোধী ভোট ভাগাভাগির বাস্তবতা মেনে কংগ্রেস এবং বামেদের সঙ্গে লড়ে তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে হবে। সম্ভব 10 মাসের মধ্যে? আমরা তৃণমূলকে হারাবো, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারবে, এবং আমরা নবান্ন থেকে নয়, আমাদের 2026-এর মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন। বেশ, এবার সরাসরি র্যাপিড ফায়ারে চলে যাব। অটল বিহারী বাজপেয়ী না নরেন্দ্র মোদী? দুজনেই। লৌহ পুরুষকে লালকৃষ্ণ আদবানি না অমিত শাহ? লালকৃষ্ণ আদবানি টলেস্ট লিডার অফ দ্য বিগেস্ট ডেমোক্রেসি, এই দুটোর মধ্যে তুলনা হয় না। একদিকে লালকৃষ্ণ আদবানির মাপের উচ্চতার নেতা ভারতবর্ষে খুব কম জন্ম নিয়েছেন, এবং অমিত শাহ সেটা বিশ্বাস করেন, তার পথ থেকে শিক্ষা নিয়েছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম না জয় মা কালী? স্লোগান একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তপন শিকদার না দিলীপ ঘোষ? তপন শিকদার এবং দিলীপ ঘোষ দুজনকে সঙ্গে নিয়েই, একজনের স্মৃতি আরেকজনের উপস্থিতি, দুটোকে সঙ্গে নিয়েই বিজেপি তৃণমূলকে সরিয়ে দেবে। তুলনামূলকভাবে ভালো কোনটা, বাম জামানা না তৃণমূল জামানা? এই প্রশ্নটাই তো মানে এ তো উত্তর দেওয়া কঠিন বলছি না, মানে উত্তর দেওয়াটাই ঠিক নয়। কারণ ঠিক নয় এই কারণেই বলছি যে একটা ছিল, তুমি তো মাঝে মাঝে বুদ্ধবাবুর প্রশংসা করো, জ্যোতিবাবুর ইস্যু ভিত্তিক প্রশংসা করো, তুমি তো উদারভাবে বিরোধীদের দেখো। তো কোন বামেদের 34 বছর না এখনো পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে যাই যে বহু কর্মীরা যাদের বাড়ি সিপিআইএম পুড়িয়ে দিয়েছিল, খুন করেছিল, যাদের শরীরে বোমা স্প্লিন্টারের দাগ আছে আমার মতো, মানে সিপিএম এর ভালোবাসার ছোঁয়া আছে বা অনুরাগের ছোঁয়া আছে, ভাষাই বলো কিনা, তারা তৃণমূলের অত্যাচার সেটাকে ভুলিয়ে দিয়েছে। ফলে এরা দুজনেই সমান্তরালভাবে
পশ্চিমবঙ্গকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। তা এখন আর একজন কবি তো বলে দিয়েছেন, কবির উপরে কোন কথা আছে, তিনি তো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য মাদার অফ দ্য নিও কমিউনিজম। তো সেখানে তো আমরা মতবাদগতভাবে বিরোধী, সম্পূর্ণ কমিউনিজমের বিরোধী। বেশ, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনীতিতে রাজনৈতিক আঙ্গিক কিংবা রাজনৈতিক প্রেক্ষিতেই আলাদা, এখানে মুখ্যমন্ত্রীর একটা খুব একটা বেশি ভূমিকা থাকে না। বেশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমি একজন বিরোধী দলনেত্রী, আমি এক্স্যাক্টলি আমার পরের র্যাপিড ফায়ার এটাই শ্রমিক, যে বিরোধী নেতা বা নেত্রী হিসেবে কার পারফরমেন্স বেটার? যতদিন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, না বর্তমান বিরোধী দলনেতা তোমাদের শুভেন্দু অধিকারী? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পারফরমেন্স আপনি কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে কঠিন অবস্থা ফেস করেননি সেটা শুভেন্দু অধিকারী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তার রক্ত ঝরেছে, তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন, এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমাদের তুলনাটা ওই মুহূর্তের মমতা আর এই মুহূর্তে শুভেন্দুর মধ্যে দুটো রাজনৈতিক প্রেক্ষিত ভিন্ন, সময়টা রাজনীতির সময়টা ভিন্ন, এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা রাজনীতিটাকে কী দৃষ্টিতে দেখছেন সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। একটা রাজ্যের বিরোধী দলনেতা সংসদীয় রাজনীতিতে যার অবস্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে একটা সভা করতে গেলে হাইকোর্টে পৌঁছতে হচ্ছে। এই অবস্থা কাঙ্ক্ষিত নয় গণতন্ত্রে, এটা কোনো সময় কাঙ্ক্ষিত নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে যেটা, এটা বলতে পারো একটা বড় চ্যালেঞ্জ, এর উত্তর আমি দিতে পারছি না, কারণ যেখানেই যাচ্ছি মানুষ জিজ্ঞাসা করছে আমাকে যে আপনি বলুন তো, যে যেখানে সংবিধানের 4টে স্তম্ভই যেখানে আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত, যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, তারপরেই সরকারটা কি করে আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা নেই। আমরা বলছি যে আমরা আমাদের নীতিগত অবস্থান থেকে দল 356 ধারা প্রয়োগ করে সরকারকে ভেঙে দেওয়া যাবে না। হ্যাঁ বলছেন 56, আমরা ভাঙার পক্ষে নই, আমরা কংগ্রেসের ডিএনএ আমাদের নয়, আমরা চাই কাউকে আমরা শহীদ হতে দেব না। আমরা একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে যখন একটা দল এগিয়ে চলেছে, আমরা কেন এর মধ্যে ঢুকবো? কিন্তু মানুষ প্রশ্ন করছে কেন আছে, আমরা রাজভবনে যান, ওই যে রাজভবনের গেটে তো তালা থাকে, ওখান থেকে ঢুকতে পারি না আমরা, আপনি উত্তর দিন, এই উত্তর আমারও জানা নেই। বেশ, আমি র্যাপিড ফায়ারে আবার ফিরবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না দীনদয়াল উপাধ্যায়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা, তার রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বোধ শক্তি একটা এমন উচ্চতায় ছিল যে তিনি সংখ্যায় কম হয়েও নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং দীনদয়াল উপাধ্যায় তার বিস্তার ঘটিয়েছিলেন। দীনদয়াল উপাধ্যায় এই দল তৈরি করার কারিগর। দীনদয়াল উপাধ্যায়ের পাণ্ডিত্য এবং তার সাংগঠনিক শক্তির যে মিশ্রণ, সেটা অতুলনীয়। সুতরাং দুজনেই দুজনের পরিপূরক। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বলেইছিলেন, আমি যদি 5টা দীনদয়াল পেতাম তাহলে আমি আইএস অফিসার ছাড়াই একটা দেশ চালিয়ে যেতে পারি, এতটাই দুজনের প্রতি দুজনের। বেশ, আমার পরের প্রশ্ন, মুরলীধর সেন লেনের বিজেপি অফিস না সল্টলেকের নতুন বিজেপি অফিস? মুরলীধর সেনের বিজেপি অফিসের সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে। দেখুন, ওটা ছিল অমৃত সমাজ হল, পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতির কাছে ছিল, তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি হলটি নিয়েছিলেন, ভাড়ার বাড়ি। ওই বাড়িতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এসেছেন, ওই বাড়ির একটা অংশে বাপু জগজীবনরাম কিছুদিনের জন্য ভাড়া ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, মানে সে সময় সমস্ত ইন্টেলেকচুয়াল জয়েন্টরা ওই বাড়িতে এসেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, বিষ্ণুকান্ত শাস্ত্রী, হরিপদ ভারতের সবাই বাড়িতে বসেছে। তো স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের আবেগ জড়িয়ে আছে। এখন তো তুমি যে বললে সোশ্যাল মিডিয়ার যুগে এখন কল সেন্টার থাকে, রাজনীতির লড়াইটা অনেকটা ভিন্ন হয়ে গেছে, সেটা জায়গার বেশি প্রয়োজন। বিজেপি ওই জায়গাটুকুনের মধ্যে অ্যাকোমোডেট করতে পারছে না। স্বাভাবিক আইটি সেলটা বললে না, বিরাট আইটি সেল লাগে বিজেপির বা তৃণমূলের, বিরাট আইটি সেল লাগে। আইটি সেল লাগে, এবং এখন নির্বাচনী লড়াই, রাজনৈতিক দল তো বিজ্ঞানকে গ্রহণ করেছে, দরজা জানলা বন্ধ করে তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো সুতরাং স্বাভাবিকভাবেই কর্মী বাড়ছে, দল বড় হচ্ছে। বিজ্ঞান থেকে সাহিত্যের দিকে ফিরি, কবি হিসেবে কাকে এগিয়ে রাখবে, মানে পাঠক হিসেবে শ্রমিক ভট্টাচার্যের কে প্রিয়, সুনীল গঙ্গোপাধ্যায় না শক্তি চট্টোপাধ্যায়? দেখুন, আমি দুজনকেই ভালো লাগার কবি, কবিতা তো ভালো লাগে, নিঃসন্দেহে শক্তি চট্টোপাধ্যায় আমার প্রিয় কবি, এটার মধ্যে সঙ্গে কোনো ইয়ে নেই। বেশ, আমার শেষ র্যাপিড ফায়ারের প্রশ্নটা বেশ কয়েক মাস আগে দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি করেছিল, কেন আপনাদের মনে থাকবে, কিন্তু সেই একই র্যাপিড ফায়ারটা আমি শ্রমিককেই করব। গান্ধী না গডসে? গডসে গান্ধীকে হত্যা করেছিলেন,
গডসের সঙ্গে যারা আমাদের বা আমাদের বিচার পরিবারকে যুক্ত করেছিলেন, দুটো কমিশন বসেও তারা প্রমাণ করতে পারেননি। আমি উত্তর আমার একটাই, কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। গান্ধীজিকে অবলম্বন যদি কেউ করে থাকে ভারতীয় জনতা পার্টি। এবং গান্ধীজি একটা কথা বলতেন যে কোনো পরিকল্পনা যদি নাও, সেটা করবার সময় যদি সমাজের একদম শেষ পংক্তিতে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে সেটা করো, তবেই সেটা বাস্তবায়িত হবে। তাই আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা দেখা যাচ্ছে যে সেটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের আঙ্গিকে দাঁড়িয়ে একদিকে আধুনিকীকরণ, একদিকে এই বিশ্বায়নে ভারতকে প্রাসঙ্গিক করা, প্রযুক্তি বিজ্ঞানে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সেটাকে প্রতিষ্ঠিত করা, এবং তার সঙ্গে কোভিডকালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া, 2 বারের ভ্যাকসিন দেওয়া এবং প্রত্যেকটি সামাজিক প্রকল্পকে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বাস্তবায়িত করা, এই মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। আর তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট। বেশ, আবার বলছি যে কে বলবে যে ইলেকশনের ভোটের আগামী নির্বাচনের, বিধানসভা নির্বাচনের এখনও 10 মাস বাকি। শ্রমিক ভট্টাচার্য, অনেক ধন্যবাদ। আমি তোমার শেষের কথা সূত্র ধরে বলবো যে সাধারণ প্রান্তিক মানুষ, এই রাজ্যের খেটে খাওয়া মানুষ, এই রাজ্যের সমস্ত মানুষ যেন একটা আশার আলো দেখতে পায়। অবশ্যই ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরের ভাত খাবে। গ্রামের মানুষের মাথার ওপরে 2028 সালের মধ্যে প্রত্যেকের বাড়ির উপরে পাকা ছাদ তৈরি হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পূর্ণ হবে পশ্চিমবঙ্গে। এদের বিসর্জনের পর থেকেই কাজ শুরু। ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য। এবার চোখ রাখবো দিনের অন্যান্য বড় খবরগুলোতে। নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত অযোগ্যদের আর নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ নয় বলে স্পষ্ট জানিয়ে দিল আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এটা থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কি। তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে, যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল, যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে। তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার, কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে, তাদের হয়তো পরীক্ষায় বসানোর চক্রান্ত করছে। এটা আজকে প্রুভড হলো। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট করে বলা হয়, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে। কারণ এই চিহ্নিত অযোগ্যদের জন্যই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়েছে। তারপরও এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে অযোগ্যদের নিয়ে কোনো কড়া মনোভাব দেখা যায়নি। এই প্রেক্ষিতে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। তাদের প্রশ্ন ছিল, কেন চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, কেন তারা অতিরিক্ত এই 10 নম্বরের সুবিধা পাবেন। 1 জুলাই এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হলো না। কিন্তু এদিনও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে কার্যত চিহ্নিত অযোগ্যদেরই পাশে দাঁড়ায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অকৃতকার্য চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এরপর স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। তখন কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে। টেন্টেড যারা তাদের টার্মিনেশন হয়েছে তাদের স্যালারি ফেরত দিতে বলেছে, পানিশমেন্ট ইম্পোজড।
কিন্তু সারা জীবনের জন্য পানিশমেন্ট ইম্পোজ করব সেই আইনটা কোথায় আছে? সেই ডিরেকশনটা সুপ্রিম কোর্ট কোথায় দিয়েছে? সুপ্রিম কোর্ট তো দেয়নি। সুপ্রিম কোর্ট তো বলেনি যে টেন্টেডরা আর বসতে পারবে না, এই কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর। দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এইসব টালবাহানা করবেন না। আপনারা যে অযোগ্যদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে আসলে অযোগ্যদের মুখ্যমন্ত্রী, আজকের দিনে তা একেবারে পরিষ্কারভাবে প্রমাণিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই একই প্রয়াস তার নেতা মন্ত্রীগুলোকে বাঁচানো, সেজন্যই অযোগ্যদের পাশে দাঁড়ানো। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতরো। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে, তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়, কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই, কোনো একটা এদিক ওদিকে কোনোভাবে একটা কিছু হয়েছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি বা কোনো কেউ সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল। দুর্নীতির অভিযোগে 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের 12% সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ। এবছরের 3রা এপ্রিল হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এখানে পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। প্রধান বিচারপতি এও বলেন, আমরা হাইকোর্টের নির্দেশের কিছু পরিবর্তন করেছি, কিন্তু হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ খুঁজে পাইনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগী তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন ফেরত দেবার প্রয়োজন নেই। অযোগ্যদের ব্যাপক দুর্নীতির জন্য আজ বড়সড় অনিশ্চয়তার মুখে যোগ্যদের চাকরিটাও। এই কেলেঙ্কারি সরাসরি শিক্ষা ব্যবস্থার ওপর একটা বড় আঘাত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অথচ তারপরও সোমবার হাইকোর্টে দাঁড়িয়ে অযোগ্যদের হয়ে সওয়াল করে গেলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনও তিনি বললেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কখনো তিনি প্রশ্ন তুললেন, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বললেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এটা থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কি। এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে, তাদের হয়তো পরীক্ষায় বসানোর চক্রান্ত করছে, এটা আজকে প্রুভড হলো। ওনারা টোটালটাকে একসঙ্গে করে টেন্টেডদের বাঁচাতে চেষ্টা করছেন। তবে এটা প্রথমবার নয়। চাকরিহারাদের দাবি, খোদ মুখ্যমন্ত্রীর গলাতেও তো এই সুরই শোনা গেছে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশের 4 দিনের মাথায় 7ই এপ্রিল নেতাজি জোরে চাকরিহারাদের নিয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি এই বার্তা দেন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিস্মিত হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সম্পর্কে আমি জানি না উনি কি করে মানে আবার ওদেরকে ডেকে নিয়ে কি বলবেন আমি তো বুঝতে পারছি। অযোগ্য সেখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারুর সঙ্গে কোনো করব না।
এরপর 30শে মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার, যেখানে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয় আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়। আর এখানেই প্রশ্ন ওঠে, এই বাড়তি 10 নম্বর কি অযোগ্যদেরই বাড়তি সুবিধা দেবে না? আমরা জানতাম যে সরকার আমাদের পক্ষে নেই, অযোগ্যদের পক্ষেই আছে, কারণ তাদের কাছ থেকে তারা বেনিফিশিয়ারি হয়েছে, সেই জন্য তাদের সঙ্গেই তারা আছে। কিন্তু আজকে সেটা কোর্টরুমে প্রমাণিত হলো। এই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা, জানিয়ে এই দিন কার্যত বিস্ময় প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন। রাজ্য সরকার বা এসএসসি এখনও অযোগ্যদের নিয়ে ভাবছে, এখনও টেন্টেডদের নিয়ে ভাবছে, তাদেরকে পরীক্ষা বসানোর জন্য জোরদার চেষ্টা করছে। তাদের মধ্যে দরদ দেখানোর যতদূর সম্ভব কারণ হতে পারে যে দেখুন 7 বছর তারা চাকরি করেছে, তাদের চাকরিটা চলে গেছে, রীতিমতো তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, আবার এখন তাদেরকে টাকাটা ফেরত দিতে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে সরকারের হয়তো কোথাও একটা ভীতি তারা পাচ্ছে যে যদি কারোর নাম যদি প্রকাশ্যে চলে আসে যে কাদের কাছে টাকা দেওয়া হয়েছে বা কোন কোন মন্ত্রী এর সাথে জড়িত, সেই জন্য তাদেরকে বাঁচানোর চেষ্টা কিন্তু আপ্রাণ আজও করা হচ্ছে। পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে কোনো নিয়োগে অংশ নিতে পারবে না আর তাদের শিক্ষকতার অভিজ্ঞতা কেড়ে নেয়নি। আর চিহ্নিত অযোগ্যদের কার্যত পাশে দাঁড়িয়েই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে, বেতন ফেরতের কথা বলা হয়েছে, এখন যদি আবার নিয়োগে অংশ নিতে না দেয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য 2 বার শাস্তি দেয়া হবে। তুমি টেন্টেড লোকেদের তো জিন্দেগি ভর পানিশমেন্ট দিতে পারো না রে ভাই। এটা কোন আইনে আছে যে একটা লোককে ডবল পানিশমেন্ট দেবো, ট্রিপল পানিশমেন্ট দেবো, হোল লাইফ পানিশমেন্ট দেবো? এ তো ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হয়ে যাচ্ছে, তা তো নয়। টেন্টেড চাকরি গেছে, তারা টাকা ফেরত দিয়েছে, এবার তুমি মেরিটে এলে পাবে, না পেলে না পেবে। অবৈধ চাকরি প্রার্থী অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। সোমবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের 12% সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 2024-এর 24শে এপ্রিল সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। চলতি বছরের 23 এপ্রিল হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। গোটা প্যানেলই বাতিল করার নির্দেশ দেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সেই টাকা ফেরতের প্রক্রিয়া এখন কোথায় দাঁড়িয়ে? আজকেও তারা বাঁচানোর চেষ্টা করছেন যারা অন্যায় করেছে তাদের, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা বিভিন্ন সময় ওই শিক্ষা যোগ্যতাতেই নেই, যারা পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। আইনের ছাত্র হিসেবে আমি মনে করি আইনের হাত খুব লম্বা, আজ না হলেও কাল প্রকৃত অপরাধীরা সাজা পাবেন। এবং একটা মানুষের 2 বার পানিশমেন্ট হয় না একই অফেন্সের জন্য। আর্টিকেল 20 অফ দি কনস্টিটিউশন, একই অফেন্সের জন্য 2 বার তাদের পানিশমেন্ট হয় না। এটা কি আইন যে টেন্টেড যারা হয়েছে তারা জীবনে কোথাও কোনোদিন চাকরি পাবে না? এটা কি করে হতে পারে? টেন্টেড যারা তাদের টার্মিনেশন হয়েছে, তাদের স্যালারি ফেরত দিতে বলেছে, পানিশমেন্ট ইম্পোজড। সোমবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। তখন কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? এসএসসি নিয়োগ দুর্নীতির মতোই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে কসবার কলেজে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়েছে কলকাতা। ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা
মনোজিৎ মিশ্র সহ 4 জনকে। এই ঘটনা সামনে আসার পরই কসবার কলেজ বন্ধ করে দেওয়া হয়। কসবা কাণ্ডের 11 দিন পরে অবশেষে খুলল ল কলেজ। সোমবার সকাল 8টা নাগাদ কলেজের দরজা খোলে। আসেন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কলেজের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, গেটের সামনে গার্ডরেল। আই কার্ড দেখিয়ে একে একে ভেতরে ঢোকেন সকলে। কলেজ খোলার পর সেখানে আসেন ডিসি, এসএসডি। কলেজে বেশ কিছু বিধিনিষেধও জারি করেছে কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে একেবারে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল 8টা থেকে দুপুর 2টো, তারপরে কিন্তু কোনো টিচিং কিংবা নন টিচিং স্টাফ তারা কলেজে থাকবেন না। দুপুর 2টোর পর কলেজের নিরাপত্তারক্ষী বরুণ মোহলি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে গোটা কলেজ তিনি খতিয়ে দেখবেন কোথাও কি আছেন কিনা, এবং এটা নিশ্চিত হওয়ার পর যে কলেজের ভেতর কেউ নেই, তারপর তিনি গেট বন্ধ করে এখান থেকে বেরিয়ে যাবেন। কলেজের অধ্যাপক অধ্যাপিকারা অবশ্য খোলাখুলি স্বীকার করে নিয়েছেন নিয়ম আগেও ছিল, কিন্তু তা মানতেন না অনেকেই। কলেজের নির্দেশ মানতো না। না, একদমই না, একদমই না। মানতো না বলেই তো আজকে এই ফল হলো। মানলে তো এটা হতো না, নিয়মগুলো মানতো না। আমাদের তরফ থেকে কিন্তু চেষ্টা করেছি, হয়নি। দ্যাটস ওয়াই টুডে উই আর ফেসিং দিস। এই নিয়ম আগেও ছিল। এতদিন কি পালন হতো না? পালনও হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বলা হতো। বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল। আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয়। সোমবার দুপুর 2টো বাজতে সবাইকে বের করে দেওয়া হয়। দুপুর 2টোর পর কলেজ শেষ হয়ে যাওয়ার পর কোনো পড়ুয়া বা বহিরাগত কলেজে থাকতে পারবে না, এই নিয়মটি নিয়ে এতদিন কড়াকড়ি ছিল না কেন? এই কড়াকড়িগুলো থাকলে তাহলে কি এই ঘটনাটা এড়ানো যেত? এই প্রশ্ন তো উঠছেই। তার পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে যে আজকে এই অভিযোগ সামনে আসার পর যে তৎপরতা, যে কড়াকড়ি দেখা যাচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজে, সেই তৎপরতা কিংবা সেই কড়াকড়ি কতদিন বজায় থাকবে, নাকি কিছুদিন কেটে গেলে আবার আগের জায়গায় ফিরে যাবে সাউথ ক্যালকাটা ল কলেজ? 25শে জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পরই কলেজ বন্ধ হয়ে যায়। জুলাইয়ের মাঝামাঝি শুরু হবে পরীক্ষা। কলেজ বন্ধ থাকায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল, থমকেছিল প্রশাসনিক কাজকর্ম। এবার কলেজ খুলল, তবে এত বড় ঘটনার পর পরিস্থিতি কি সহজে স্বাভাবিক হবে? সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। ক্যাম্পাসে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ, তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র সহ 4 জনের গ্রেপ্তারি, রাজ্য জুড়ে তোলপাড়। অবশেষে সেই ভয়াবহ ঘটনার 11 দিন পর খুলল কসবার আইন কলেজ। এলেন অধ্যাপক অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রীরা। তবে কলেজ তো খুলেছে, আতঙ্ক কি কমেছে? পড়ুয়াদের অনেকের কথায় অন্তত সেই ইঙ্গিত মিলল না। এই ঘটনার পরে কলেজের ছাত্রীরা আতঙ্কে রয়েছেন বলে জানাচ্ছেন তাদের সহপাঠীরাই। না না, বান্ধবীর সাথে এমনি দেখা হতো, তো বলছিল যে এইসব ঘটনা হচ্ছে, এখন মা বাবা ছাড়বে না, তো আসছে না এখন। না, হ্যাঁ, তারাই ভয় পাচ্ছে। তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না। মানে এই নিয়ে যা কিছু ঘটছে, যাতে না যদি আবার ঘটে সেই জন্য ভয় পাচ্ছে সকলে, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। আমরা ফিউচার লয়ার্স এন্ড উই হ্যাভ টু ফাইট দিস। শুধু পড়ুয়ারা নন, ক্যাম্পাসে এক তরুণীর গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠার পর সন্তানকে কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরাও। কার ভরসা ছাড়বো বলুন না? কি সিকিউরিটি আছে? সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না। প্রিন্সিপাল তো চমকাচ্ছে, তা কাকে ভরসা করবো বলুন না? সেখানে আমাদের থাকতেই হবে। এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশনে থাকতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, ওর মা তো ওকে ছাড়বেই না, ওর মার সঙ্গে আসবে, ওর মা তো আর ওকে ছাড়বে না। প্যারেন্টসদের তো ভয় থাকবেই, অবশ্যই ভয় আছে। এবার দেখা যাক কতটা কি সিকিউরিটি দেয় কলেজ থেকে। 5 ইয়ার্সের কোর্স, সেটা যাতে ওরা ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে, তার জন্য আমরা আবেদন রাখবো। চাইবো যে যেটা হচ্ছে এটা বরাবরের জন্যই থাকুক, এই নিরাপত্তাটা। এই আবহে পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন কসবার এই কলেজের পরিচালন সমিতির সদস্য থেকে অধ্যাপকদের একাংশ। আজকের আমরা এসছি, যা যা গাইডলাইন আছে সেগুলো মেনে আমরা সেগুলো কাজ করবো। ফিরবে আজকে থেকে, আশা করি ফিরবে। সাউথ ক্যালকাটা ল কলেজের 50 বছরের ইতিহাসে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। কোনো অধ্যাপকের বা মানে অভিভাবকের কোনো চিন্তা করার কোনো কারণ নেই।
আরজিকর কাণ্ডের 10 মাসের মাথায় কসবার ঘটনা ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এ রাজ্যের নারী নিরাপত্তাকে। সরকারি হাসপাতালের পর এবার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সপ্তমে সুর চড়িয়েছে বিরোধীরা। সোমবারও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত প্রায় 1 বছর মেডিকেল কলেজের অবহেলা থেকে শেষ পর্যন্ত আপনার তামান্না হয়ে আমাদের কসবা গার্লস কলেজ, এই জিনিস মেনে নেওয়া যায় না, এটা বন্ধ হওয়া দরকার এবং এর জন্য দায়ী রাজ্যের পুলিশ মন্ত্রী। এখানকার মহিলারাও বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন, কারণ তারাও বুঝেছেন যে কেউ এই মুখ্যমন্ত্রীর হাতে 8 থেকে 80 কোনো মা, বোন, দিদি, বেটি, কন্যা কেউ সুরক্ষিত নয়। এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা, যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে, আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে পড়ার সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে। যদি লাজ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কন্যা সুরক্ষা যাত্রা করছেন কারা? এখানে তো কসবায় তো শুভেন্দু বাবুরা জানতে পারার আগে অ্যারেস্ট হয়ে গেছে, তদন্ত হচ্ছে। আর যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত কয়েকদিনে যা যা ঘটেছে, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে বহিরাগত ঢুকে গলা কেটে খুন সবার সামনে, পুনেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে খুন, উত্তরপ্রদেশ পর 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 চলছে, ওড়িশা পর 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 চলছে এই নারী নির্যাতন, ধর্ষণ, খুন। তাহলে শুভেন্দুবাবুদের এইসব কথাবার্তার মানে কি? রাজনৈতিক তরজায় অবশ্য ছাত্রছাত্রীদের আগ্রহ নেই। তাদের কারো চোখে মুখে ভয়, কারো মনে চাপা টেনশন। এই নিয়েই আপাতত কলেজে পড়াশোনাটা তো করতেই হবে, কিন্তু এই ক্যাম্পাসেই যা ঘটেছে তা এত সহজে ভুলবেন কি করে? কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ খুলেছে, ছাত্রছাত্রীদের একাংশ এখনো আতঙ্কে। এর মধ্যেই এই ভাইরাল ছবিকে কেন্দ্র করে তৈরি হলো নতুন বিতর্ক। প্রশ্ন উঠল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। ভাইরাল এই রেজিস্টারের ছবির উপরে লেখা রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ, নিচে লেখা টিচার ইনচার্জ নয়না চ্যাটার্জি। কোন মাস এবং সালের অ্যাটেন্ডেন্স রেজিস্টার তাও স্পষ্ট করে লেখা রয়েছে। এই ভাইরাল ফটোতে দেখা যাচ্ছে এটি সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের পাতা, আর সেটিও জুন মাসের, অর্থাৎ যে মাসে ঘটনাটি ঘটেছে। 25শে জুন কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এফআইআরে অভিযোগকারিনী উল্লেখ করেন, সে ধর্ষণ করে আমাকে ফেলে রেখে চলে যায়। আমি 10:50 ঘরের বাইরে যাই। সে বলে আমি যেন কাউকেই সব না বলি। ঠিক যেদিন ঘটনা ঘটেছে অর্থাৎ 25শে জুন দেখা যাচ্ছে যেখানে ইন টাইমে লেখা হয়েছে 9:50, AM PM কিছু উল্লেখ করা নেই। আউট টাইমেও লেখা 9:50, সেখানেও AM PM কিছু উল্লেখ করা নেই। অর্থাৎ যেই সময় তিনি ঢুকেছেন সেই সময় কি নয়না চট্টোপাধ্যায় কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলেন? আর তাই যদি হয়ে থাকে তাহলে কেন? যদি এটি 9:50 AM অর্থাৎ সকাল 9:50 হয় ইন টাইম, আর আউট টাইম যদি রাত 9:50 হয়, তাহলেও কিন্তু প্রশ্ন যে রাত 9:50 পর্যন্ত নয়না চট্টোপাধ্যায় কলেজে কি করছিলেন? এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘটনার সময় কলেজে ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? তাহলে এত কিছু ঘটে গেল আর তিনি কিছুই জানতে পারলেন না কেন? আরো একটি বিষয় ঘিরেও রহস্য তৈরি হয়েছে। এই যে 9:50 লেখা হয়েছে, দুই জায়গায় 9 কিন্তু দুই রকম। এই গোটা পাতা জুড়ে কিন্তু 9 3 বার লেখা হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে 9 2 বার একই রকম। শুধুমাত্র যেই 9:50 নিয়ে প্রশ্ন রয়েছে সেই 9-এর ক্ষেত্রে কিন্তু 9টি আলাদা। তাহলে এটা কি অনিচ্ছাকৃত কোনো ভুল, নাকি কিছু লুকানোর চেষ্টা চলছে? ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে গোটা জুন মাস জুড়ে নয়না চট্টোপাধ্যায় 10:40 আগে কলেজে আসেননি। শুধুমাত্র 25শে জুন তিনি 9:50 কলেজে এসেছিলেন। প্রশ্ন রয়েছে তার পরের তারিখ নিয়েও। সেখানেও দেখা যাচ্ছে প্রথমে লেখা হয়েছিল ইন টাইম 9:30, আউট টাইম 8:30 PM অর্থাৎ রাত 8:30।
কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে প্রথমবার লেখা টাইম কেটে দেওয়া হয়েছে, ইন টাইমের জায়গায় লেখা হয়েছে 10টা 15, সেখানেও AM PM কিচ্ছু উল্লেখ করা নেই। কি কারণে যে সময় লেখা হয়েছিল সেই সময়টি কাটা হলো? কসবা কাণ্ড নিয়ে তোলপাড়ের আবহে এই ভাইরাল ছবি ঘিরেও এখন ঘনাচ্ছে রহস্য। কসবার কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রকে। তাকে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কসবার এই আইন কলেজের পরিচালন সমিতি, যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। তবে তৃণমূল কর্মী বা তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ শুধু কসবার কলেজেই হয়নি, বরং কসবা কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন কলেজ থেকে সামনে আসছে মনোজিৎ মডেল, যেখানে স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের বর্তমান ও প্রাক্তন নেতারা। কলকাতার আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, গুরুদাস কলেজ থেকে মনীন্দ্রচন্দ্র কলেজ, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ, সব জায়গায় একই ছবি। এবার তালিকায় যোগ হল ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ। সূত্রের খবর, 2011 সালের পর এই কলেজে শিক্ষাকর্মী হিসেবে 15 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার মধ্যে 10 জন ওই কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন নেতা। বাকি 5 জনেরও তৃণমূল যোগ রয়েছে বলে সূত্রের খবর। ছাত্র সংসদের নেতা থেকে কলেজের নন টিচিং স্টাফ, এই নজির নতুন নয়, কিন্তু আমরা যে কলেজে আছি অর্থাৎ ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, সেই সমস্ত সংখ্যাকে যেন ছাপিয়ে গেছে। কলেজ সূত্রে খবর, এখানে 2011 সালের পর থেকে 15 জনকে শিক্ষাকর্মী হিসেবে নিয়োগপত্র দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, যার মধ্যে 10 জনই এখানকার ছাত্র সংসদের পুরনো নেতা। বাকি 5 জন তার সঙ্গেও রাজনীতির সম্পর্ক আছে। তারাই কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট, আবার কেউ মালিরও কাজ করছেন এই কলেজে। বিভিন্ন সময় গভর্নিং বডি সুপারিশে হয়েছে। হ্যাঁ, অবশ্যই গভর্নিং বডি ছাড়া তো কোনো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না কোনো আমলেই। 16 পরেও যারা এসেছে হয়তো বাইরে তৃণমূল করে। মূলত আমরা ছাত্র এবং তাকে কাছ থেকে দেখেছি, যাকে আমি আমার ইনস্টিটিউশনের মধ্যে নিলে বা কিছু অসুবিধা হবে না, ডকুমেন্ট দিতে পারি। বিজ্ঞাপন দিয়েছি, একজন আসেনি। আপনি 5,000 টাকা মাইনেতে আপনি সোমবার থেকে শনিবার 10টা থেকে 4টে কাজ করবে, 5,000, 6,000, 8,000 টাকা মাইনেতে পাবেন। ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ বেহালা পূর্ব বিধানসভার মধ্যে পড়ে। কলেজ সূত্রে খবর, 9এর দশকে এখানে 85 জন স্থায়ী শিক্ষাকর্মী ছিলেন। সেই সময় কলেজে পড়ানো হতো 12টা বিষয়, এখন বিষয় বেড়ে হয়েছে 24টা, আর স্থায়ী কর্মীর সংখ্যা কমে হয়েছে 12 জন। বাম আমল থেকেই এই কলেজে অস্থায়ী কর্মীর নিয়োগ বেড়েছে, এখন সেই সংখ্যাটা 44। 2011 সালের পরে 15 জনকে নিয়োগ করা হয়েছে। যখন কুমকুম চক্রবর্তী ছিলেন তখন বেশ কিছু ডিওএফআই বা এসএফআই এর ছেলেদেরকে ওখানে যারা ইউনিয়ন করতো তাদেরকে ঢুকিয়েছিল। পরবর্তীকালে এখন আমাদের যে 11 সালের পরে যারা এসছিলেন, প্রেসিডেন্ট আমি তো হয়েছি 22 সালে, আমি আসার পর কোনো কন্ট্রাকচুয়াল ঢোকানো হয়নি। আমার আগে আমাদের ওখানেই যারা রাজনীতি করতো সেরকম প্রায় 12-15 জন চাকরি করে, সবাই কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট কেউ নেই। অস্থায়ী পদে নিয়োগ নিয়ে একই বিতর্ক তৈরি হয়েছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজেও। এখানে 2022 সালে 13 জনকে অস্থায়ী পদে নিয়োগ করা হয়। এসএফআই এর অভিযোগ, যাদের নিয়োগ করা হয়েছে তাদের কেউ কলেজের প্রাক্তন ছাত্র নেতা তো কেউ প্রাক্তন ছাত্র। নৈহাটি আরবিসি কলেজ, যেটা ঘটনাচক্রে তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন এখন রাজ্যের শ্রীরামপুর, তার প্রাক্তন কলেজ, এবং বোধহয় সেও কালেচক্রে কীভাবে সব গভর্নিং বডিতে ঢুকে বসে আছে। সেই কলেজেও 11 জন ঢুকেছে তৃণমূলের নেতা ক্যাজুয়াল স্টাফ হিসেবে, তার মধ্যে একজন হালি শহরের কাউন্সিলর, একজন আমডাঙ্গার তৃণমূলের নেতা, আরও ওই কলেজের প্রাক্তন জিএস, প্রাক্তন সভাপতি, তারা সব ঢুকে বসে আছে। হালিশহর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সাহা। এই ব্যক্তি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজেরই প্রাক্তন টিএমসিপি নেতা। 2022 সালে এখানে অস্থায়ী কর্মীর চাকরি পান। বঙ্কিম কলেজে যখন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়, সেখান থেকে সেই নোটিফিকেশন, সেই বিজ্ঞাপনের মাধ্যমে আমিও অ্যাপ্লাই করি। সিপিএম বাম জামানাতেও বহু চাকরি হয়েছে, শুধুমাত্র বেছে বেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের ভাই বোনেদেরই আপনারা ধরছেন। গোটা প্রক্রিয়া নিয়ম মেনে হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ থেকে পরিচালন সমিতির সভাপতি। আমার আমলে কোনো নিয়োগ এখনো হয়নি, কিন্তু আমি যেটা শুনেছি সবকিছু নিয়ম মাফিক হয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছে এবং বিভিন্ন সাব কমিটি করে সেই সাব কমিটি থেকে বাইরে থেকে এক্সটার্নাল এক্সপার্ট আনা হয়েছে। তারা ইন্টারভিউ নিয়ে যাদের নাম রেকমেন্ড করেছেন
তারাই কাজ করছে। এই কলেজের পরিচালন কমিটিতে আছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। দমদমের মতিঝিল কলেজেও অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে চাকরি পেয়েছেন রুমকি পাল, রাহুল ভদ্র, সুরজিৎ কর্মকার, রাজ চক্রবর্তী, মানস কুণ্ডু, ত্রিদীপ চন্দ্র, সন্দীপ মোদক, রঞ্জিত সাউ, পরিতোষ গায়েন ও শেখর মিত্র। সূত্রের খবর, এরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। জিবি থেকে একটা সিলেকশন কমিটি তৈরি করে তারপরে জয়েনটা করানো হয়েছিল। ইন্টারভিউ একটা হয়েছিল, মানে সেই সময়ে মানে তখনকার দিদেন জিবি যে ছিল সেগুলো তাদেরকে ইন্টারভিউ একটা করেছিল। একের পর এক কলেজ থেকে সামনে আসা এই ছবিকে হাতিয়ার করেই সরব বিরোধীরা। কলেজ পরিচালনা এবং তার দণ্ডমুণ্ডের কর্তা হবে তারা যারা তৃণমূল এবং দুষ্কৃতী এই দুয়ে মিলিয়ে দাপট করে চলতে পারবে। পুরো শিক্ষার যে পরিবেশ কমপ্লিট তৃণমূলীকরণ করেছেন, এবং শুধু তাই নয়, শিক্ষার এই জায়গাগুলোকে সরাসরি টাকা রোজগারের একটা ব্যবস্থায় পরিণত করেছে। নিয়োগ নীতিকে বুড়াহুল দেখানো হয়েছে। পাল্টা বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। সিপিএম এ যখন শুনবে উত্তরপাড়া কলেজেই 8 জনের হয়েছে, দিল্লিতে যাও না সব বিজেপির লোকেরা রয়েছে, সমস্ত অস্থায়ী কর্মচারী। কংগ্রেস যখন ছিল তখন তো কংগ্রেসের অস্থায়ী কর্মচারীরা রয়েছে। সিপিএম এত ঢুকিয়ে দিয়ে গেছে আর জায়গা নেই গো। একদিকে কলেজে অস্থায়ী পদে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের চাকরি নিয়ে বিতর্ক, তার মধ্যে দমদম মতিঝিল কলেজে দেখা গেল আরেক বেনজির ছবি। একই কলেজে একই সময় দুজন অধ্যক্ষ। শুনতে অবাক লাগলেও দমদম মতিঝিল কলেজে এমনটাই ঘটেছে। সোমবার কলেজের হাজিরা খাতায় পাশাপাশি সই করেছেন দুই অধ্যক্ষ প্রদীপ্ত গুপ্ত রায় ও শুভ্রমা গুপ্ত। 2011 সালের 5ই অক্টোবর দমদম মতিঝিল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন প্রদীপ্ত গুপ্ত রায়। কয়েকদিন পর তাকে ডিরোসি ও মেমোরিয়াল কলেজে বদলি করা হয়, কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। আদালত তার বদলির নির্দেশে স্থগিতাদেশ দেয়। 2022 সালের 1 মার্চের রায় বলা হয়, যতদিন পর্যন্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন প্রদীপ্ত গুপ্ত রায় দমদম মতিঝিল কলেজেই অধ্যক্ষ হিসেবে কাজ করবেন। এরপর চলতি বছর 18 জুন উচ্চশিক্ষা দফতর তাকে চিঠি পাঠিয়ে আবার ডিরোসি ও মেমোরিয়াল কলেজে বদলির অর্ডার দেয়। 60 দিনের মধ্যে তাকে নতুন কলেজে যোগ দিতে বলা হয়। কয়েকদিন পর পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তাকে কলেজ থেকে রিলিজ করা হয়। নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় শুভ্রমা গুপ্তকে। তবে হাইকোর্ট পরিচালন সমিতির এই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এই পরিস্থিতিতে সোমবার একই সঙ্গে কলেজে পৌঁছে গেলেন দুই অধ্যক্ষ। কলেজের নাম দমদম মতিঝিল কলেজ ফর সায়েন্স। এই কলেজে এই মুহূর্তে অধ্যক্ষ রয়েছেন দুজনেরই দাবি তারাই আসল অধ্যক্ষ। কি কারণে এই জটিলতা? আমাকে কন্টিনিউ করার একটা অর্ডার মহামান্য হাইকোর্ট দিয়েছেন, তো সেই হিসাবে আমি আজকে জয়েন করতে এসে দেখি যে আরেকজন ভদ্রমহিলা বসে আছেন। তিনি ক্লেম করছেন যে তিনি এখন এই কলেজের প্রিন্সিপাল। সোমবার কলেজ নিযুক্ত অধ্যক্ষ শুভ্রমা গুপ্ত কলেজে এলেও সকাল 11:30 নাগাদ বেরিয়ে যান। এরপর তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে পরিচালন সমিতির সভাপতিও কোনো উত্তর দেননি। কোন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ নিয়ে বিতর্ক। কোন কলেজে একই দিনে দুই অধ্যক্ষের উপস্থিতি ঘিরে বিতর্ক। একের পর এক কলেজ নিয়ে উঠছে প্রশ্ন। তার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এক কলেজ নিয়ে সরব হলো রাজ্য বিজেপি। অনেকের হাতে মদের বোতল, রয়েছেন এক মহিলাও, যেন ছুটছে ফুর্তির ফোয়ারা। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে রাজ্য বিজেপি দাবি করেছে এটা বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের দৃশ্য। কসবার আইন কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রর কুকীর্তি তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। তার মধ্যে এই ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাজ্য বিজেপি। তাদের দাবি এটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে অনেকের হাতে মদের বোতল, এক মহিলাকেও দেখা যাচ্ছে সেখানে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির তরফে লেখা হয়েছে, মদ, মহিলা এবং নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ। 2022 সালের একটা ভিডিওতে দেখা যাচ্ছে বালুরঘাটের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের সঙ্গে মদ্যপান করছেন। হ্যাঁ, ক্যাম্পাসের ভেতরে। কসবা থেকে সন্দেশখালী তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম এবং তৃণমূল পার্টি অফিসগুলো শোষণ এবং মহিলাদের সঙ্গে অপরাধের ডেরা হয়ে উঠেছে। মনে হচ্ছে তৃণমূলে যোগ দিতে গেলে নয় আপনাকে বিকৃত মনস্ক হতে হবে অথবা শিকারী হতে হবে। সাউথ ক্যালকাটা ল কলেজে
আপনাদের যেটা মনে হয় যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, মনোজিতের মতো দুষ্টু ছেলে ছিল বলে হয়েছে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের এই সমস্ত দুষ্টু ছেলে যারা ওই ধরনের ভিডিও করে, মহিলাদের সাথে ওই ধরনের আচরণ করে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এবং তারা প্রত্যেকটি কলেজে আছে, ডিগ্রির পার্থক্য আছে। কেউ হয়তো 1 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 2 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 3rd ডিগ্রি মনোজিৎ। তো এবার 3rd ডিগ্রি না 1 ডিগ্রি না 2 ডিগ্রি, সেইটাই দেখা যাচ্ছে ভিডিওতে। এরা 1 ডিগ্রি মনোজিৎ, এখনো তার 2nd আর 3rd হওয়া বাকি ছিল। যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দাবি করেছেন এই ভিডিও বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমেরই নয়। যারা যুক্ত রয়েছে ভিডিওতে, তাদের সাথে আমি সকালে কথা বলি, তারা পরিষ্কার অস্বীকার করেন যে এটা ইউনিয়ন রুমের কোনো ভিডিও না। এবং এই ভিডিওতে সুরজ সাহা বলে যাকে দেখা যাচ্ছে, সে এই ভিডিওতে ছিলই না, তাকে পরে অ্যাড করা হয়। এখানে ইউনিয়ন রুম কোথাও লেখা নেই, কিন্তু আর কোথাও বোঝা যাচ্ছে না এটা ইউনিয়ন রুম। তবে টিএমসিপির জেলা সভাপতি যখন এই দাবি করছেন, তখন খোদ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি স্বীকার করে নিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়েছিল। 2022 সালের ভিডিওটা, এবং এই খবরটা যখন আমাদের কানে আসে, তাদেরকে আমরা কলেজ থেকে সরিয়ে দিই এবং নতুন ইউনিট আমরা কলেজে ফর্ম করি। এটা যেই ঘটনা বলছেন সেটা অবশ্যই আংশিক সত্যি। এতদিন তারা কি বিজেপি ঘুমিয়েছিলেন? আজকে কি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন? কসবা কাণ্ডের আবহে এই ভিডিওকে হাতিয়ার করে সুর চড়িয়েছে এবিভিপি। শুধু এই বালুরঘাট কলেজ নয়, আজকে আমরা কসবা ল কলেজের যে ঘটনা নারী ধর্ষণ, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে এই ধরনের কোনো রকম ভাবে তারা এই ধরনের বিভিন্ন রকম কার্যকলাপ, অবৈধ কার্যকলাপ করে চলছে। সব মিলিয়ে বিজেপির পোস্ট করা এই ভিডিও নিয়ে তুঙ্গে বিতর্ক। কসবা কাণ্ড যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সামনে আসছে আরও সব চাঞ্চল্যকর অভিযোগ। মুখ খুলছেন একের পর এক পড়ুয়া। আর এর মধ্যেই এবিপি আনন্দে মুখ খুলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। মনোজিৎ একা নয়, মনোজিতের সঙ্গে এরকম আরো মনোজিতরা রয়েছে। এই মন্তব্য করেই এখন তৃণমূলের রোষে রাজন্না। তাকে লাগাতার আক্রমণে নেমেছে তৃণমূলের একাংশ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার নাম না করে রাজন্না হালদারকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। আর রাজন্না হালদারের নাম শুনে কার্যত তাচ্ছিল্যের হাসি দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। ওসব প্রশ্ন আমায় করো না। রাজন্নার কথার উত্তর দেওয়ার মতো আমি ওই স্টেজে নয় যে রাজন্নার কথার উত্তর দেবো। ছাড়ি না, ঠিক আছে, ছাড়ো। কামন, নেক্সট পয়েন্ট। 2023 সালে তৃণমূলের মেগা কর্মসূচি 21শে জুলাইয়ের মঞ্চে জায়গা পেয়েছিলেন রাজন্না। সেখানে বক্তব্যও রেখেছিলেন তিনি। কিন্তু কসবা কাণ্ডের পর মুখ খুলতেই এখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ছড়ে দিচ্ছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় কারুর নাম না করে কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস লেখেন, যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী। দুদিন এসেই নেত্রী। কোভিড বা কোনো ন্যাচারাল ক্যালামিটিতে এদের মুখও কেউ দেখতে পায় না। শুধু পার্সোনাল এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। যদি অন্যায় হয়ে থাকে সেই ভাষার কথা কেন বলছেন? নির্দিষ্টভাবে বলুক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান, বা দলকে যখন উনি এখন তো সাসপেন্ডেড, কিন্তু যখন উনি দলে ছিলেন দলের সভাপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। তা যদি থাকে চিঠি প্রমাণ সহকারে তিনি সেটা প্রকাশ করুন। তাহলে কেন এরকম করছেন তিনি? আপনার কি ব্যাখ্যা? দেখুন, আমি জানি না কার কি পার্সোনাল এজেন্ডা আছে, কার কি পার্সোনাল রিভেঞ্জ আছে কারোর উপরে, সেটা তো বলা সম্ভব নয়। আমাকে মাথায় তুলেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কথা বলেন, সেটা তো তাহলে দিদি এবং দাদার দেখা উচিত। আমি এইটাই আশা রাখবো দলের কাছ থেকে। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে দলের রোষে পড়েন রাজন্না হালদার। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 2019 সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি। যারা করছে অনেক দিন আগে থেকে, তারা জানতো না। আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি, তারা জানতো না এটা হতে পারে। আমার একটা প্রশ্ন, তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে, এখন হোক।
এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক, আমি চাই। এরপরই একদা 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখা রাজন্না হালদারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দেন ফিরহাদ হাকিম। সেটা আবার কে রে? এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছন নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি? মুখ খোলায় কার্যত রাজন্নাকেই কাঠগড়ায় তুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে। দুজনের নাম এক, প্রিয়দর্শিনী। রাজন্নাকে প্রশ্নের মুখে ফেলতে দুজনের সুরও এক। এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে, কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না। সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে, উনি দলকে তো জানাননি, যদি দলকে জানাতেন তাহলে কথা হতো। আজকে ধরে নিলাম যে রাজন্নার সাসপেনশন উঠে গেছে, তর্কের খাতিরে ধরে নিলাম, কসবা কাণ্ড হয়নি। আগত 21শে জুলাই রাজন্না আবার চান্স পাচ্ছে বক্তব্য রাখার মঞ্চে। তাহলে কি তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি ওভারনাইট চেঞ্জ হয়ে যেত তার চোখে? রবিবার এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে নিজের অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজন্না হালদার। এদিন নাম না করে তা নিয়েও কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। যদিও আমার সঙ্গে কেউ অন্যায় করে থাকেন, সে তো আমি চুপ করে থাকবো এত বছর। যে ভিকটিম আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মুখ টিভির পর্দায় দেখানো হয় না, কিন্তু এক্ষেত্রে তো তিনি সেজে গুজে যথেষ্ট পরিমাণে চিৎকার করে করে বলছেন। আমার এখানে কিছুটা ডাউট লাগছে যে এখানে অন্য কোনো কিছু ব্যাপার রয়েছে। আর যদি সত্যিকারে তিনি নির্যাতিতা হন বা শিকার হয়ে থাকেন অন্যায়, তাহলে নিশ্চয়ই প্রমাণ, সেই সমস্ত নাম নিয়ে উনি অভিযোগ করুক, পুলিশ প্রশাসনের কাছে যাক, আইনের পথে চলবে। একে অপরের বিরুদ্ধে কাউন্টার করতে 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 এই যে মনোজিৎ মিশ্রের মতো দাদারা বা ধর্ষকরা হাত ফসকে বেরিয়ে চলে যাবে। উদ্দেশ্য একেবারে কাউন্টার করা নয়, এই দাদাদেরকে চিহ্নিত করা। তাই আমি সেটাতেই মনোযোগ দেবো। কসবাকাণ্ডের পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়াতে বিরোধীরা হাতিয়ার করছে কালীগঞ্জের তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুকেও। একদম বুকে মেরে দিল, মার শাড়ি করেছে, হ্যাঁ বুকে একদম এখানে দিদি, একদম এখানে মেরে দিয়েছে। সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না আজও থামেনি। কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জেতার দিন চোখের সামনে দেখেছেন জয়োল্লাসের বোমায় একমাত্র মেয়েকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে। তামান্না নেই, কিন্তু তামান্নার স্মৃতি গোটা বাড়ি জুড়ে। যেমন আমি কথা বলছিলাম পরিবারের সদস্যের সঙ্গে, তারা বলছেন তামান্নার হাতে আঁকা একেবারে তৈরি করা একটা গাছ যেমন বড় হয়, সেই রকম গাছ তার পাতা গজাচ্ছে, ফল হচ্ছে, কিন্তু অদূরে যেভাবে ঝরে গেল তামান্না খাতুন, সেটাকে কেউই মেনে নিতে পারেনি আজও। সেই ঘটনার 15 দিন পর সোমবার কালীগঞ্জের মোলান্ডিতে তামান্নার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সামনে সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন নিহত নাবালিকার মা। সেই বিভৎস ঘটনার কথা আবারও বললেন, কান্নায় ভেঙে পড়লেন তামান্নার মা, কারণ চোখের সামনে নিজের মেয়েকে হারাতে হয়েছিল। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আসেন এবং অর্চনা মজুমদার সদস্য তিনি কথা বলেন। সেও আজ আমার কানে থেকে যাচ্ছে না। তারপরে মেয়েকে বেটা ও মেয়ে আমার এখানে একবার পড়ে আছে, মেয়ে রক্তে একদম সঙ্গে সঙ্গে, এগুলো কিছু নেই মেয়ের আমার এখান থেকে এ পর্যন্ত একটু খুলে। এফআইআরে নাম থাকা 24 জন অভিযুক্তের মধ্যে 14 জন এখনো অধরা। এ নিয়েও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তামান্নার মা। খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশ্বাস করছে না, বিশ্বাস করবো না। প্রথমেই বলবো যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ। পুলিশে যে খুঁজে পাবে না এমন কি কোথায় কোন গর্ত আছে, খুঁজে পাবে না, খুঁজে বের করার জন্য পুলিশ আছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে, আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি। যে এমএলএ এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই, তো আমাকে অনশনে বসতে বাধ্য করছেন ওনারা। এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয়, সঠিক সময়ে যাতে বিচার পায়, তার জন্য যা যা করতে হয় কমিশন তাই করবে।
একটা প্লেস অফ অকারেন্স, দ্যাট হ্যাজ টু বি কর্ডনড। একবার ফরেন্সিক হয়েছে, আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না, কি গ্যারান্টি আছে? বা অন্য কোনো সংস্থা, এজেন্সি, সিআইডি এসে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সেটা প্রিজার্ভ করা উচিত ছিল। এদিন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে বেছে বেছে কিছু জায়গায় যেতে হচ্ছে বটে, কেননা এখনো পর্যন্ত বাড়িতে বাড়িতে ধর্ষণ খুন শুরু হয়নি। যে 26-এ ওরা যদি জিতে যায়, বাংলার মানুষের বাড়িতে বাড়িতে সব বাড়িতেই এই মহিলা কমিশন কিংবা এসসি কমিশন, এসটি কমিশন, মানবাধিকার কমিশন এদেরকে যেতে হবে, কেননা তখন আর বেছে বেছে হবে না, তখন গণহারে হবে। 26-এ যদি বাংলাকে বাঁচাতে হয়, বাঙালিকে যদি বাঁচাতে হয়, যদি বেছে বেছে আর যাতে কোনো দিক না বেছে বা না বেছে যাতে না যেতে হয়, তার জন্য বিজেপিকেই আনতে হবে। ওনার এত এদিকে এত ভ্রমণে সফর রয়েছে, তো একটু মধ্যপ্রদেশ, পুনে, উত্তরপ্রদেশ, ওড়িশা, ওখানে যখন নারী নির্যাতন, ধর্ষণ, খুন হচ্ছে, তখন ওনাদের কি তখন টিএডিএটা দেয় না জাতীয় মহিলা কমিশন? ট্রাভেলিং অ্যালাউন্স, টিএডিএ যেগুলো আছে, তো সেগুলো কি বলে রেখেছে শুধু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব? 9 আগস্ট অভয়ার মা বাবার সঙ্গে নবান্ন অভিযানে সামিল হবেন বলে জানিয়েছেন তামান্নার মা বাবা। এবিপি আনন্দ।